হাজার হাজার মাইল দূরে সোনার হরিণের খোঁজে জীবন সংগ্রামের এই প্রবাসে, দেশ থেকে বহু দূরে পরিবারের মায়া ছেড়ে চলেছি সংগ্রাম করে। বছরের পর বছর ধরে সুখ দুঃখ কান্না হাসি লুকিয়ে রাখি, আর দুমড়ে মরি একাকী। আমার কথা শোনার কেউ আছে কি? আমি প্রবাসে থাকি, প্রবাস থেকে বলছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। আপনারা জানেন এটি একটি প্রবাস জীবনের গল্পভিত্তিক অনুষ্ঠান, আর এখানে অতিথিরা তাদের নিজ ইচ্ছায় আসেন এবং তাদের প্রবাস জীবনের নানান অভিজ্ঞতা শ্রোতাদের সাথে শেয়ার করেন। সুখ দুঃখ হাসি কান্নার ঘটনাবহুল প্রবাস জীবনের গল্পগুলো কারো কারো জন্য অনেক শিক্ষণীয় এবং জীবন পাল্টে দেওয়ার মতো ভূমিকা রাখতে পারে। যে কেউ আমাদের অনুষ্ঠানে তাদের প্রবাস জীবনের গল্প নিয়ে আসতে পারেন। যদি আপনি মনে করেন আপনার গল্পটি অন্যের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে আপনি আমন্ত্রিত। আমাদের অনুষ্ঠানে এসে গল্প বলতে চাইলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনছেন প্রবাস গল্প, প্রেজেন্টেড বাই প্রবাস থেকে বলছি, উইথ মি এমডি রেজওয়ান। আমাদের সাথে আজকে যিনি রয়েছেন, আমি প্রথমেই আপনাদের সাথে তাকে পরিচয় করে দিতে চাচ্ছি। তিনি হচ্ছেন আব্দুল মান্নান, এবং আজকে প্রবাস গল্পে তিনি এসেছেন তার প্রবাস জীবনের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আমাদের প্রবাস গল্পের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনি আপনার নাম এবং পরিচয় বলে আপনি শুরু করতে পারেন আপনার স্টোরিটা। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান। আমার দেশের বাড়ি বাংলাদেশ, নোয়াখালীতে, সোনাইমুড়ি উপজেলাতে। জি। আমার বাবা একজন ফার্মার। জি। আমি বাংলাদেশ নোয়াখালী আমশাপাড়া কৃষি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি। আচ্ছা, তো এখন আপনার বাংলাদেশে আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই, আমাদের বোন নাই। 3 ভাই বোন। আপনার স্টাডি কতদূর পড়ালেখা করেছেন বাংলাদেশে থাকতে? আমি ইন্টার ফাইনাল দিয়েছি। ইন্টার ফাইনাল দিয়েছেন? জি। আচ্ছা, তো আসলে আমরা তাহলে যেহেতু প্রবাস গল্পের মূল উদ্দেশ্যগুলো থাকে প্রবাসে আসার গল্পগুলো, মাধ্যমগুলো, সো তাহলে আপনি আপনার প্রবাসে আসার যে শুরুটা বা কিভাবে আপনি চিন্তা করলেন প্রবাসে আসবেন, বা আমেরিকায় যে আজকে আছেন, আমেরিকায় কিভাবে আসবেন, এই জিনিসটা কিভাবে আসলো আপনার চিন্তা ভাবনার মধ্যে, কোথা থেকে উৎসাহ পেলেন, এই জিনিসগুলো একটু যদি আমার সাথে শেয়ার করেন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের নোয়াখালীর 80% লোকে বর্তমানে আমেরিকাতে আসতেছে, তো ওইখান থেকে দেখে আমি আমেরিকাতে আসবো এরকম একটা চিন্তাধারা নিচ্ছি। তো ওইরকম চিন্তাধারা নিচ্ছি, নেওয়ার পরে একজন ব্রোকার ধরছি, দালাল। ওকে, দালালের সাথে আমার সাথে কথা হয়েছে, আমাকে আমেরিকা আনে দিব। ঠিক আছে, টোটাল 22 লাখ টাকা নিব। তারপর ওইখান থেকে এটা সুযোগ প্রায় 6 মাস। এই ব্রোকারটাকে কোথায় পেলেন? মানে এটা কি আপনার ব্রোকারটা কি মানে যে কারো রেফারেন্সের মাধ্যমে গেছিলেন, নাকি এরকম ব্রোকার বাংলাদেশে अवेलेबल? যে হ্যাঁ, বাংলাদেশে अवेलेबल আছে বর্তমানে ব্রোকার। আচ্ছা, কিন্তু তারা কি লিগ্যাল ভাবে ইয়া করে? না, এগুলো আনলিগ্যাল। আচ্ছা, মানে কারো না কারো মাধ্যমে আপনি তার সন্ধান পেয়েছিলেন? হ্যাঁ, কারো না কারো মাধ্যমে তার সন্ধান পেয়েছি। তারপরে ও আমাকে ফ্লাইট দিবে দিচ্ছে, এভাবে আমাকে 1 বছর ঘুরাইছে। ঠিক আছে, 1 বছর ঘুরানোর পরে আমাদেরকে ফ্লাইট দিয়েছে। ফার্স্ট আমাদেরকে ফ্লাইট হলো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে। ওকে, আচ্ছা। তো আপনারা ইতিমধ্যে আপনার নোয়াখালী থেকে কতজন? আপনি কি একাই ছিলেন নাকি আপনার সঙ্গে আরো কেউ ছিল? না, আমি ওই সময় নোয়াখালীতে ছিলাম না, আমি ওই সময় ছিলাম ঢাকা। ঢাকা থেকে আমাদেরকে টোটাল 8 জনের ফ্লাইট দিয়েছে একসাথে। আচ্ছা, ইন্ডিয়াতে। আচ্ছা, 2019 সালের
ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আমরা ইন্ডিয়াতে আসি। টোটাল 8 জনের ফ্লাইট দিছে। তো ইন্ডিয়াতে আসার পরে আমরা ইন্ডিয়া কলকাতার নামে এক জায়গায় আমরা ওইখানে ছিলাম প্রায় 1.5 মাস। আমাদেরকে ওইখান থেকে ফ্লাইট দিবে দিচ্ছে অনেক ইয়ে করতেছে আর কি। ওইখান থেকে আমাদেরকে নিয়েছিল ইন্ডিয়ার সিটিতে দিল্লিতে। হ্যাঁ, ওইখান থেকে আবার আমাদেরকে ফ্লাইট দিচ্ছে। ওইখান থেকে আমাদেরকে অনেক প্রসেসিং, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে, আচ্ছা একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়া করে, কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যে আসলেন আপনি, তো আপনাকে ওখানে ইন্ডিয়ার ভিজিট ভিসা প্রথমে আপনার নিতে হয়েছে নাকি আপনার পাসপোর্ট? হ্যাঁ, ইন্ডিয়ার ভিজিট ভিসা। তো এখন বাংলাদেশ থেকে আসার আগে কি আপনি দালালকে কোনো টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছিলেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে যেদিন রাতে আমাদেরকে ফ্লাইট দিবে ইন্ডিয়া, তো ওইখানে আমাদের থেকে $3000 করে নিছে এক একজন থেকে। আচ্ছা, $3000 করে একজনের কাছ থেকে নিছে, এবং বাকি টাকা আপনার কোথায় গিয়ে দেওয়ার কথা? ইউএস তে পৌঁছানোর পরে? না, কিছু টাকা ব্রাজিল, তারপরে কিছু টাকা মেক্সিকো। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। আমরা যাই, কলকাতায় আপনি ইন্ডিয়ার ভিসা নিয়ে আপনি প্রথমে আপনাদেরকে কলকাতায় বা ইন্ডিয়ার কলকাতায় আপনাদেরকে ল্যান্ড করালো। আচ্ছা, তারপর? হ্যাঁ, ইন্ডিয়া কলকাতাতে পাঠানো হয়েছে। পাঠানোর পরে ওইখানে আমরা 1.5 মাসের মতো ছিলাম। ওইখান থেকে তারপরে আমাদেরকে আনছে ইন্ডিয়ার সিটিতে দিল্লিতে। ওইখান থেকে আমাদেরকে বাংলাদেশ শিবে যারা চাকরি করে, ঠিক আছে, জব করে, তাদের একটা বই আছে সিটিজি বুক নামে। ওই বইটা আমাদেরকে ওইখানে ব্রোকার ছিল ইন্ডিয়ান, ওই ব্রোকারে আমাদেরকে ওই বুকটা দিছে আমাদেরকে ফ্লাইট দেওয়ার সময়। আর আমাদেরকে দিছে ব্রাজিলের লাস্ট ফ্লাইট হলো ব্রাজিলের। ওকে, লাস্ট ফ্লাইট হলো ব্রাজিলের। আমাদেরকে হোটেল বুক এন্ড এভরিথিং সবকিছু দিছে। আমরা এখানে যাইতেছি জব করার জন্য, শিবে জব করার জন্য। ওকে, না আপনারা তো কলকাতায় এখন আছেন, তাই না? এখন আপনারা আছেন কলকাতায়। কলকাতা থেকে আপনাদেরকে ওখান থেকে ব্রাজিলের টিকিট দিল? হ্যাঁ, ব্রাজিলের টিকিট দিল, বাট এখানে আরো 2টা দেশ আছে। আমাদেরকে পাঠাইছে ইথিওপিয়া। এখানে ট্রানজিট ছিল প্রায় 8 ঘন্টার মতো ট্রানজিট ছিল। আচ্ছা, আপনি গ্র্যাজুয়ালি যান। আপনি যে কটা দেশ আসলে যেতে হয়েছে আপনার, আমেরিকা আসতে যে কটা দেশ আপনার পার হতে হয়েছে, সেই জিনিসগুলো আপনি আমাদের বলেন। মাঝখানে দেশ আছে সেটা বাদ দিয়েন না, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। যদি আপনি মানে অসুবিধা হবে এখন আপনি ইন্ডিয়া থেকে আপনি কোথায় গেলেন? ইন্ডিয়া থেকে আমি গেছি ইথিওপিয়াতে, ঠিক আছে। ইথিওপিয়াতে 8 ঘন্টা ট্রানজিট ছিল। 8 ঘন্টা ট্রানজিট থাকার পরে আমাদেরকে পাঠাইছিল এখান থেকে আর্জেন্টিনা, ঠিক আছে। আচ্ছা, তো ইন্ডিয়া থেকে যে আপনি ইথিওপিয়া গেলেন, ইথিওপিয়া যাওয়ার সময় আপনার ভিসা বা কোনো কিছু প্রয়োজন হয়নি? না, ভিসা বা কোনো কিছু প্রয়োজন হয়নি। আমাদেরকে দোকানে বাংলাদেশ শিবে যারা চাকরি করে তাদের একটা বুক আছে, সেম বাংলাদেশ পাসপোর্টের মতো। ওই বুকটা যে কোনো জায়গায় দেখাইলে, ঠিক আছে, আপনাকে ওই বুকটা আমাদেরকে। সেটা কি আপনারা কি বাই এয়ারে গেছিলেন না আপনারা শিপে গেছিলেন? না, ওইটা আমরা গেছি বাই এয়ারে গেছি। আমাদেরকে দিছে এটা। আচ্ছা, এটা দিছে, আমরা এটা নিয়ে জব করতে যাইতেছি হলো ব্রাজিল। আচ্ছা, মেইন ডেস্টিনেশন আপনাদের হচ্ছে ব্রাজিল, মানে মেইন ডেস্টিনেশনটা শো করা হচ্ছে যে ব্রাজিল আপনারা যাচ্ছেন। ব্রাজিল, হ্যাঁ, ব্রাজিল আমরা যাইতেছি। তো আপনারা এখন ইথিওপিয়াতে গেলেন। ইথিওপিয়া থেকে ওইখানে 8 ঘন্টা ট্রানজিট ছিল ওইখান থেকে। আচ্ছা, হ্যাঁ, 8 ঘন্টা পরে আবার আমাদের ফ্লাইট হচ্ছে আর্জেন্টিনা। আচ্ছা, হ্যাঁ, আর্জেন্টিনা যাওয়ার পরে ওইখানে আবার এরা সবকিছু চেক করছে। চেক করার পরে ওইখানে আবার ট্রানজিট ছিল আমাদের 15 ঘন্টার মতো। আচ্ছা, আর্জেন্টিনা 15 ঘন্টা ট্রানজিট। হ্যাঁ, ট্রানজিট ছিল 15 ঘন্টা। এই ট্রানজিটের মধ্যে আপনাদের খাওয়া দাওয়া বা কি এইগুলো কি অবস্থা ছিল? আপনি এগুলো কি বিয়ার করছে? এগুলো সব ব্রোকারে ইন্ডিয়া থেকে যে সময় ফ্লাইট দিয়েছে ওই সময় ব্রোকারে ডলার দিয়ে দিছে সবার সাথে। আচ্ছা, সবার টাকা সবাই ইউজ করতেছে। আচ্ছা, মানে ওই ওখান থেকে আপনারা ইউজ করে আপনাদের মানে ওই ওখানে যে খাবার দাবার বা মানে প্রয়োজনীয় জিনিসগুলো ওগুলো সারছেন। ওকে ফাইন। হ্যাঁ, ঠিক আছে। আর্জেন্টিনা আসলেন, তারপরে? হ্যাঁ, আর্জেন্টিনা আসলাম। আর্জেন্টিনা থেকে আমাদেরকে ফ্লাইট দিল হলো ব্রাজিল। ব্রাজিলের ছোট্ট একটা শহরে আমাদেরকে ফ্লাইট দিয়েছে ইয়েতে। ওইখানে ফ্লাইট দেওয়ার পরে আমরা যাওয়ার পরে ওইখানে আমাদের বাংলাদেশে এক বড় ভাই ছিল, ও আমাদেরকে রিসিভ করছে। আচ্ছা, ও রিসিভ করে আমাদেরকে ওইখান থেকে হোটেলে নিয়ে গেছে। হোটেলে নিয়ে যাওয়ার পরে আমাদের থেকে সব কাগজপত্র নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে আবার সন্ধ্যাবেলায় ডোমেস্টিক ফ্লাইট দিয়েছে ব্রাজিলের সিটিতে সাফালোতে। সাফালোতে নেওয়ার পরে ওইখানে একটা রুমের মধ্যে আমাদেরকে সবাইকে নিয়ে এবার ওই রুমে বন্দি করছে।
আচ্ছা, তো এখানে একটু ওইরকম। আপনাকে দাঁড়া করে, এই যে হুম। বাংলাদেশ থেকে ব্রাজিল পর্যন্ত আসার যে জার্নিটুকু, এটা কতদিন সময় লাগলো? আমাদের ইন্ডিয়াতে সময় লাগবে 3 মাস, আর এখান দিয়ে ও, দুই। ইন্ডিয়াতে 3 মাস আপনারা ছিলেন ওখানে যাওয়ার হ্যাঁ, জন্য? হ্যাঁ, ইন্ডিয়াতে 3 মাস আচ্ছা ছিল। আর আচ্ছা। এখান দিয়ে 2 থেকে 3 দিনের মতো টোটাল জার্নির মধ্যে। ও, বাকি সময়টা এই ব্রাজিল পর্যন্ত আসতে 2 থেকে 3 দিনের মতো ট্রানজিট গুলো পার করে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ব্রাজিল দুই থেকে ব্রাজিল তিন পর্যন্ত দিনের আসতে, মতো। আচ্ছা, ওকে। হ্যাঁ, ওইখানে আসার পরে আমাদেরকে আইনছে অনেক অনেক লোকালের লোক, একটা ইয়ে আছে, অ্যাপার্টমেন্ট আছে, আনি আনি ওইখানে সবাইকে ইয়া বন্দি করে রাখে। যার টাকা দেওয়া হয় এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এখান থেকে। যত জলদি টাকা পে করবেন তত জলদি আচ্ছা, নিয়ে যাওয়া। এইখানে এখানে একটা জিনিস আমি একটু, যেহেতু অনেক পিছনে ছেড়ে আসছি জিনিসটা, আপনারা যে ইন্ডিয়াতে 3 মাস ছিলেন, হুম। 3 মাস আপনারা কি করলেন? 3 মাস আমরা কি করছি, দালালে আমাদেরকে ফ্লাইট দিচ্ছে, আমাদেরকে তো ডলার দিয়ে দিচ্ছে, ও বলতেছে কিন্তু তোমরা আপনারা এগুলো ছিলেন ইউজ কর। কোথায়? আপনাদেরকে কোথায় রাখা হয়েছিল? কোনো আমাদেরকে ওদের কোনো ইয়ে দেয় না, ওরা হোটেলে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, যাও হোটেলে, ওটা সমস্যা নাই। ওই 3 মাস তোমাদের কাছে, আপনারা ওই হোটেলেই ছিলেন? হ্যাঁ হোটেলে ছিলাম, তোমাদের কাছে ডলার আছে, ইউজ করার সমস্যা নেই। মানে ওই ডলার কি ওনারা দিচ্ছিল, মানে যারা দালাল তারা দিচ্ছিল? হ্যাঁ, দালালে দিচ্ছে, আবার আচ্ছা বাড়ির থেকেও কিছু আনতে হয়েছে। আচ্ছা, তার মানে আপনারা 3 মাস জাস্ট অপেক্ষাই কাটাই দিছেন, 3টা হ্যাঁ, মাস। অপেক্ষায় কাটাই দিচ্ছি। ফ্লাইট হচ্ছে এই সপ্তাহে না সামনের সপ্তাহে, তোমাদের সব এরকম কি কেউ আছে আপনাদের মধ্যে যারা আসছিলেন এই ইন্ডিয়া পর্যন্ত, তাদের কারো ফ্লাইট হয়নি, এরকম কিছু কিছু ছিল? হ্যাঁ, বহুত লোক আছে তাদের ফ্লাইট হয় না, 3 মাস আসে গেছে, কারণ ইন্ডিয়ার ভিজিট ভিসা হলে 3 মাস আসে গেছে। রাইট। অনেকে আবার ব্যাক চলে গেছে বাংলাদেশে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা একটু পিছনে আসছিলাম, দর্শকরা যারা লিসেনার্স আছে তাদের বোঝার সুবিধার্থে আমরা একটু পিছনে গিয়েছিলাম বোঝার খাতিরে, যে তারা 3 মাস ইন্ডিয়াতে ছিল। আসলে 3 মাস একটা জিনিস, একটা জায়গায় থাকতে কম কথা না, 3টা মাস বিশাল দীর্ঘ সময়। এতদিন আসলে কি করলে সেটাই বোঝার চেষ্টা করছিলাম মান্নান ভাইয়ের কাছ থেকে। তো ঠিক আছে মান্নান ভাই, এখন আপনি বলেন, আমরা তাহলে আপনারা এখন আপনার ব্রাজিলে আসলেন। ব্রাজিলে হ্যাঁ, আসার পরে আপনারা এখন কি কন্ডিশনে বলেন? জি। হ্যাঁ, ব্রাজিলে আসার পরে ওইখানে আমাদের বাংলাদেশের ছেলেটা একজন লোক ছিল, ওইখানে ওই লোকে সবাইকে টেক কেয়ার করতো। আচ্ছা হুম। ও টেক কেয়ার করতো। সব ব্রোকারের লোক ওইখানে আসতো, ওইখানে আসার পরে ও সব ব্রোকারের লোক টেক কেয়ার করতো। এখন এবং কি যার টাকা পে হইতো তাকে নিয়ে যাইতো আর কি ওইখান থেকে, আচ্ছা। তাকে ফ্লাইট দিত। তো আমরা ছয়জন, তা আমরা ছয়জন। ব্রাজিলে আসার পর আপনাদেরকে বাকি টাকা দিতে হচ্ছিল বুঝি, এরকম কিছু একটা বলেন না? হ্যাঁ, ব্রাজিলে আসার পরে 14 লাখ টাকা দিতে হয় এখানে। আচ্ছা, তাহলে আর বাকি থাকলো কত? আর তো বুঝি বাকি থাকলো না নাকি? টোটাল 22 লাখ। 22 লাখের মধ্যে বাংলাদেশে থাকতে কত দিচ্ছেন? $3,000 3,000। মতো। হ্যাঁ, $3,000। আর আচ্ছা ব্রাজিলে আসার পরে 14 লাখ টাকা দিতে হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখন আপনারা ব্রাজিলে এসে আপনারা যাদের টাকা পরিশোধ করতে পারলো 14 লাখ টাকা, তাদের ফ্লাইট হচ্ছে, আর যারা পাচ্ছে না তাদেরকে ওইভাবে তাদেরকে হ্যাঁ, ওই রুমের মধ্যে বন্দি করে রাখতেছে। আর যাদের বন্দি করে বলতে কি, আপনাদের বন্দি করে বাইরে বলতে? বন্দি করে বাইরে বলতে যেতে দেয় না? বাইরে যেতে দেয় না, রুমের মধ্যে বন্দি করে রাখা হয়। আর আচ্ছা। খাওয়া দাওয়া সবকিছু ব্রোকার এনে দিয়ে দেয়, তোমরা সবাই ফাঁকা, সবাই খাও, বাইরে যাওয়া যাবে না। আর যাদের টাকা পে করে দেয় তারা বাইরে যেতে পারে আর কি। তো ওইখানকার একটু আমাকে বর্ণনা দিতে পারবেন যে কি ধরনের পরিবেশটা, মানে ওখানে কতজন লোক একসাথে এক জায়গায় ছিলেন? পরিবেশটা বলতে ছোট্ট একটা রুম, 5-6 জন 7 জন এক এক রুম এতটা ভালো না, ঠিক আছে। আনি ওইখানে বন্দি করে রাখা, আর যাদের ইয়ে হয় তাদেরকে রাতের বেলায় ওইখান থেকে নিয়ে যায় রাতের বেলা, ওইখান থেকে বাইরে যেতে যায় না। এমনি কি কোনো শারীরিক নির্যাতন করে ওখানে নাকি? না, না, শারীরিক নির্যাতন করে না। অনেক সময় খাওয়া দেয় না এতটুকু, আচ্ছা খাওয়া লেট করে দেয়, খাওয়া দেয় না এতটুকু। আচ্ছা, ওকে, তারপরে? আচ্ছা, ওইখান থেকে আবার ব্রাজিল থেকে বিভিন্ন ব্রোকার আছে, 3-4 জন আছে। তো আমরা 6 জন একসাথে টাকা পে করছি, আমাদেরকে দিছে এক ব্রোকারের কাছে। ও আমাদেরকে ব্রাজিল থেকে টোটাল মেক্সিকো পর্যন্ত ও টেক কেয়ার করে দেবে। আচ্ছা, তো আমরা 6 জন একসাথে টাকা পে করছি আমাদেরকে। ওইখানে টোটাল 7 দিন ছিলাম ওই রুমের মধ্যে। আচ্ছা, ওইখান থেকে আমাদেরকে ফ্লাইট দিছে পেরুর বর্ডারে রাতের বেলা। ওকে, আমাদেরকে ফ্লাইট দিছে পেরু এন্ড ব্রাজিল বর্ডারে, আমাদেরকে ফ্লাইট দিছে, ডোমেস্টিক ফ্লাইট। আচ্ছা।
ওইখানে ডোমেস্টিক ফ্লাইট দিছে, ফ্লাইট ওখানে আপনি ব্রাজিলে কত 7 দিন ছিলেন বললেন না? হ্যাঁ 7 দিন ছিলাম। 7 দিন ছিলেন, তারপর 7 দিন পরে আপনাদেরকে টাকা পরিশোধ করার পরে আপনাদেরকে ফ্লাইট দিল। তাও কোথাকার ফ্লাইট দিল? পেরু এন্ড ব্রাজিল বর্ডারে ডোমেস্টিক ফ্লাইট দিছে, বর্ডার কাছে। আচ্ছা, বর্ডার কাছে ডোমেস্টিক ফ্লাইট, ওকে। হ্যাঁ ডোমেস্টিক ফ্লাইট দিছে। ডোমেস্টিক ফ্লাইট দেওয়ার পরে ও ব্রোকারের লোক দাঁড়ানো ছিল এয়ারপোর্টে। আমাদের যে সময় ফ্লাইট দিছে না, এয়ারপোর্টের থেকে আমাদেরকে ফটো নিয়েছে, সবাইকে দাঁড়া করে ফটো নিয়ে ওর কাছে সেন্ড করে দিছে। ও ওইখানে দাঁড়ানো ছিল, আমরা বাইরে এসেছি, আমাদেরকে ফটো দেখাই, ঠিক আছে। আচ্ছা, দেখে ও আমাদেরকে রিসিভ করছে। রিসিভ করে রাতের 2টার সময় আমরা গেছি ওইখানে। 2টার সময় আমরা গেছি, ও আমাদেরকে 2টা বাজে রিসিভ করছে। সকাল 6টা পর্যন্ত কার ড্রাইভ করছে। বর্ডার থেকে 15-20 মিনিট এতটুকু ডিফারেন্ট একটা হাউসে নিয়ে আমাদেরকে ও ওইখানে রাখছে আমাদেরকে। আচ্ছা, বর্ডার থেকে 15 মিনিট 20 মিনিট ডিফারেন্ট এরকম ব্রাজিলের ভিতরে একটা হাউসের মধ্যে নিয়ে রাখছে। আচ্ছা, রাখার পরে মানে ব্রাজিল আর পেরুর বর্ডারের একটা জায়গা কথা বলছেন? ব্রাজিল আর পেরু, ব্রাজিলের ভিতরে আচ্ছা, আমাদেরকে রাখছে। রাখি ওইখানে আমাদেরকে সকালবেলা নাস্তা দিছে। নাস্তা করলাম আমরা সবাই। নাস্তা করার পরে 15-20 মিনিট আধা ঘন্টা রেস্ট করার পরে ওদের আরেকটা গাড়ি আসছে। গাড়ি আসছে দুইটা গাড়ি আসছে। দুইটা গাড়ির মধ্যে এক একটা কারের মধ্যে 3 জন করে, 2 কারে 6 জন নিচ্ছে। 6 জন নিয়ে অনেক অনেক স্পিডে গাড়ি চালায়, ঠিক আছে নি, বর্ডারটা ক্রস করছে। আচ্ছা, যে সময় বর্ডারটা ক্রস করবে অনেক স্পিডে ছিল গাড়ি। আচ্ছা, তো বর্ডার ক্রস করার সময় কোনো ছিল না, বর্ডার সিকিউরিটি গার্ড বা কিছু না? ওই বর্ডার গুলা পুরো ওপেন, অরক্ষিত থাকে। আচ্ছা, হ্যাঁ পুরো ওপেন, অনেক স্পিডে করছে। তারপরে বর্ডারে স্পিডে যাওয়ার কি কোনো কারণ ছিল নাকি? সে ওই পাশে যাইলে আবার থাক, স্পিডে যাওয়ার কি কোনো কারণ ছিল? যেহেতু না যাতে না ধরে যেহেতু না দেখে গাড়ির মধ্যে কে আছে না আছে। ওকে, ওকে, আচ্ছা, হ্যাঁ অনেক স্পিডে গেছে। যার ফলে ওই পাশে যাওয়ার পরে আমাদেরকে কি করছে, গাড়ির থেকে নামায় পেরোতে ওই আছে অটো আছে, আমাদেরকে অটোতে করে দিছে, ট্রান্সফার করে দিছে এরা। আচ্ছা, কারণ এখান থেকে যেতে বর্ডারে, এখান থেকে যেতে যেগুলা বড় কার এগুলো সবগুলো চেক করে। কারণ যেগুলো লোকাল অটো, ভ্যান গাড়ি, লোকাল যেগুলো আছে ওইগুলো কি চেক করে না আর কি, আমাদেরকে লোকাল গুলোতে দিয়ে দিছে। আচ্ছা, যাতে আপনারা মিশে যেতে পারেন অন্যদের সাথে। হ্যাঁ, ওনাদের সাথে মিশে যেতে পারে, আমাদেরকে লোকাল গুলো দিয়ে দিছে। এবং কি গ্রামের ভিতর দিয়ে, অনেক ভিতর দিয়ে প্রায় আধা ঘন্টা 45 মিনিট ড্রাইভ করে আমাদেরকে অন্য একটা রোডে উড়ে দিচ্ছে। ওইখানে আবার আরেকজন দাঁড়াইছে, ওরা আমাদেরকে রিসিভ করছে। আচ্ছা, ওরা রিসিভ করে একটা কারে উঠেছে। কারে উঠানোর পরে আমাদেরকে ওরা বলে দিছে, যদি কোনো সময় পুলিশে রাস্তা চেক করে, ঠিক আছে, তোমরা সবাই ঘুমাইতেছো, এভাবে তোমরা সবাই থাকবা, ঠিক আছে। কারণ ওরা ঘুমাইলে ওরা ডাক দিও, বাট গায়ে হাত দিও না, ঠিক আছে। ওরা ডাক দিব, যদি তুমি না উঠো তোমার কিছু কোশ্চেন করবো না, 2-3 বার ডাকবে, ছাড়ে দিবে। আচ্ছা, আচ্ছা, বাট তোমার গায়ে ওরা টাচ করবে না পুলিশে। আচ্ছা, তো 2-3 জায়গায় দাঁড়া করা হয়েছে, সবাই ঘুমে করে বসে দিয়েছে আর কি। এরা ডাকছে, দেখে কেউ উঠে না, তারপর ছাড়ে দিয়েছে 2-3 বার। তো এখান থেকে আমাদেরকে ডাইভ করে পুরো দিন ডাইভ করে সন্ধ্যাবেলায় একটা বাড়িতে নিয়ে ঢুকেছে। একটা সিঙ্গেল বাড়িতে, ওই বাড়ি অনেক পুরনো একটা বাড়ি, ওই বাড়িতে কেউ থাকে না। ওইখানে নিয়ে আমাদেরকে রাখছে, আমাদেরকে খাওয়া দিছে। ওই বাড়িতে ছিলাম আমরা 2 থেকে 3 দিন ছিলাম। আচ্ছা, ওই বাড়িতে আমরা 2 থেকে 3 দিন ছিলাম। তারপরে ওইখান থেকে আমাদেরকে 2-3 দিন পরে ওইখানে ব্রোকারে আমাদেরকে বাসের টিকিট নিয়ে দিচ্ছে। তাহলে আপনাদের জার্নির ব্রাজিল পর্যন্ত আপনাদের ফ্লাইট জার্নি ছিল, তারপরে আপনাদের আর ফ্লাইট নাই, তারপরে আপনাদের বাই রোডে যাওয়া শুরু হলো? হ্যাঁ, ব্রাজিল ফ্লাইট, এরপর আর কোনো ফ্লাইট নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে ওইখান থেকে আমাদেরকে বাসের টিকিট নিয়ে দিচ্ছে। ব্রোকারে বাসের টিকিট নিয়ে দিয়ে 3 দিন থাকার পরে একদিন রাতের বেলায় 12টার পরে ও আমাদেরকে নিয়ে বাসে উঠে দিছে। বাসে উঠে দেওয়ার পরে পুরা রাত বাস চলার পরে
সকালবেলা যায় সিটিতে, পেরু সিটিতে সকালবেলা যায়, ওইখানে গেছে, যাওয়ার পরে ওইখানে আবার লোক ছিল, ওরা রিসিভ করছে, রিসিভ করে আমাদেরকে আবার হোটেলে নিছে। আচ্ছা হোটেলে নেওয়ার পরে ওরা হোটেলে নেওয়ার পরে আবার খাবার টাবার দিয়েছে, খাবার টাবার দিয়ে ওইখানে আবার কিছুক্ষণ ছিলাম, থাকার পর ওইখান থেকে আবার বাসের টিকিট নিয়ে দিছে। ও ব্রোকারে বাসের টিকিট নিয়েছে, বাসের টিকিট নিয়ে দিই আমাদেরকে আবার সন্ধ্যার সময় বাসে উঠে দিয়েছে। আচ্ছা দুপুরবেলা আমরা সিটিতে গেছি, সিটি থেকে আবার সন্ধ্যার সময় আমাদেরকে বাসে উঠে দিয়েছে। এখন এই বাসে উঠলেন কোথায় যাওয়ার উদ্দেশ্যে? বাসে উঠছি আমরা ইকুয়েডর বর্ডার যাওয়ার উদ্দেশ্যে। ইকুয়েডরের বর্ডার। আচ্ছা ইকুয়েডর বর্ডার যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠছি। তো ওইখান থেকে আমাদেরকে নিয়েছিল ইকুয়েডর বর্ডারের কাছে নিয়েছে, কাছে নিয়ে আমাদেরকে ওইখানে রাখছে। রাখার পরে ইকুয়েডর বর্ডার কাছে রাখার পরে ওইখান থেকে একদিন নাকি 2 দিন ছিলাম। আচ্ছা ওইখানে থাকার পরে আমাদেরকে একদিন রাতের বেলায় কি করছে, আমাদেরকে হাঁটাই, ঠিক আছে না, মানে হাঁটাচ্ছে। ওইখানে সেম বাংলাদেশে যেরকম মার্কেট ওইগুলোর ভিতর দিয়ে হাঁটায়, ঠিক আছে নি। এই ছোট্ট একটা ব্রিজ, ওই সেম গ্রামের মানুষ যেভাবে হাঁটে ওইভাবে হাঁটায় আমাদেরকে বর্ডারটা অনেকটা ঘুরে পার করেছে। পার করে ওই সাইডে কতজন একসাথে একত্রে আছে? আমরা 6 জন। সবাই বাংলাদেশি? সবাই বাংলাদেশি। আচ্ছা ওকে ফাইন। তারপরে হ্যাঁ, আমাদেরকে হাঁটায় ওই পাশে বাসের টিকিট কাটি ওরা রাখছে, আমরা ওই পাশে গেছি। ইকুয়েডর গেছি, ইকুয়েডর যাওয়ার পর সন্ধ্যার সময় বর্ডার পার হওয়ার সময় আমরা ইকুয়েডর যাওয়ার পরে ওরা আমাদেরকে বাসে উঠে দিচ্ছে। বাসে উঠে দেওয়ার পরে ওইখান থেকে আমরা ইকুয়েডর সিটিতে আসছি। ইকুয়েডর ছোট্ট একটা দেশ, বাট অনেক সুন্দর একটা দেশ ইকুয়েডর। ওইখান থেকে এখানে আসতে 2 দিন লাগে। সিটির এক মাথা থেকে অন্য মাথা আসতে 2 দিন লাগে। তো আমরা সিটিতে আসছি। সিটিতে আসার পর ওইখানে ছিলাম আমরা প্রায় 7-8 দিন ছিলাম। আচ্ছা ওইখানে হোটেল আছে, ওরা হোটেলে দিয়ে দিছে, অ্যাড্রেস দিয়ে দিছে। আমরা হোটেলে এসে উঠছি, ওঠার পরে আমাদেরকে ওরা টেক কেয়ার করছে, খাওয়া দিচ্ছে, সবকিছু দিচ্ছে। 1 সপ্তাহ মতো ছিলাম। ওইখান থেকে আমাদেরকে কলম্বিয়া বর্ডারে নিয়ে গেছে। তো আপনারা এত এই যে জার্নিগুলো হচ্ছে, এখানে তো আপনাদের সাথে কি বলে এটা, মানে দালাল চক্রের যারা আছে তারা তো সঙ্গেই আছে, কেউ না কেউ, তাই না? তাদের না, এরা সঙ্গে নাই। এরা ধরেন এখান থেকে আমাদেরকে এক বর্ডার থেকে উঠে দিতেছে বাসে, অন্য বর্ডারে যেখানে যায় আমরা নাম ওইখানে আবার তাদের লোক আছে। হ্যাঁ, ওইখানে আবার যাত্রা পথে কেউ আপনাদের সাথে নেই? যাত্রা পথে কেউ সাথে নেই। আচ্ছা ওকে। আচ্ছা তারপরে কি হলো? হ্যাঁ, পেরুতে যাওয়ার পরে ওইখানে 7 দিন থাকার পরে পেরুতে ইকুয়েডর বর্ডারে নিয়ে আসছে আমাদেরকে। বর্ডার নিয়ে আসার পর ইকুয়েডর দেশ আবার কিন্তু অনেক বড়, আর ইকুয়েডরের পুলিশ অনেক চেক করে সাথে যা হয় তাই নিয়ে যায়। ডলার ফাইলে ডলার নিয়ে যায়, মোবাইল ফাইলে মোবাইল নিয়ে যায়, এগুলো সবকিছু নিয়ে যায় আর কি ইকুয়েডরের পুলিশে। আচ্ছা তো ইকুয়েডর আসার পরে ব্রোকার বলে দিছে মোবাইল হাতে রাখবি না, আর পকেটের মধ্যে $5 থেকে $10 করে রাখবি। রাখলে ওরা দেখি ওইটা নিয়ে চলে দিব, নইলে ওরা না পাইলে জিজ্ঞেস করে, ঠিক আছে তো কয়জন আছো, এক একজনের $10, $15, $20 করে দিয়ে আমরা তোদেরকে ছাড়া দিন, নইলে তোদেরকে বাংলাদেশে পাঠাই দিন। একটা ভয় দেখায় আর কি। ওরা তো বাংলাদেশে ব্যাক করে না, বাট একটা ভয় দেখায়। তো ইকুয়েডর আসার পরে আমাদেরকে, ইকুয়েডর অনেক বড় দেশ, প্রায় 2 দিন লাগছে আমাদেরকে সিটিতে আইতে। হ্যাঁ, বাসে, সব বাসে। ইকুয়েডর সিটিতে আসছে। সিটিতে আসার পরে ওইখানে আমাদেরকে হোটেলে ছিলাম আমরা, ওইখানে আমাদের ইমিগ্রেশন হয়েছে। তো আচ্ছা, আপনাদের তো নিশ্চয়ই একটা বাসে নিশ্চয়ই আসেনি, তাই না? বাস তো ভেঙে ভেঙে আসতেছে নিশ্চয়ই। হ্যাঁ, এই বাসগুলো আপনারা কোন বাসে উঠবেন, কিভাবে একটা নতুন কান্ট্রিতে নতুন জায়গায়, এগুলো তো সমস্যা হয়নি আপনাদের? না, আমাদেরকে ধোকায় তো উড়ে দিতেছে বাসের মধ্যে। মানে প্রত্যেক স্টপেজ কতগুলো স্টপেজ দাও, অ্যাপ্রক্সিমেট কতগুলো স্টপেজ পার হচ্ছে? যতগুলো 2 দিনের জার্নিতে
কতগুলো বাস চেঞ্জ করতে হয়েছে আপনাদের? দুইটা তিনটা বাস চেঞ্জ করতে হয়েছে। ওইখানে ব্লকার থাকে, যেখানে যে ও, নামবো very ওইখানে good. ব্লকার থাকে। আপনাদের হ্যাঁ সাথে কোনো ফোন টোন তো ছিল এই কমিউনিকেশন করার জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফোন ছিল। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে কি হলো? আপনারা আমরা ইকুয়েডর ইকুয়েডর সিটিতে আসছি। সিটিতে আসার দেশে পরে আপনাদের তখন পাসপোর্ট ইকুয়েডর, হ্যাঁ ইকুয়েডর সিটিতে আসছি। সিটিতে আসার পরে ইকুয়েডর থেকে ইকুয়েডর তো ডান, কলম্বিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হলে ওখানে শিপে করে যাইতে হয়, ঠিক আছে। আচ্ছা, আপনারা কলম্বিয়া থেকে পৌঁছাইলেন? কলম্বিয়া সিটিতে সিটিতে তো আসলেন? ওইখানে যাইতে হইলে যেগুলো সরকারি ভোট ওইগুলা যাইতে হইলে একটা পেপার লাগে। তো আমরা ওইখানে আমাদেরকে ইমিগ্রেশন করাইছে। আচ্ছা, ইমিগ্রেশন করেছে একদিন রাতে প্রায় দুইটার সময় আমাদেরকে ইমিগ্রেশন অফিসের সামনে বসা করে রেখে দিচ্ছে। অফিস খুলছে সকাল 10টা বাজে। যে অনেক অনেক ঠান্ডা, ওই সময় অনেক ঠান্ডা ছিল, ঠিক আছে। ওরা আমাদেরকে রাস্তায় নামাই দিয়ে, ওই সময় অনেক লোক হয়ে গেছে। ওই সময় আমাদের বাংলাদেশ ইন্ডিয়া প্রায় 75 জন লোক হয়ে গেছে। ওখানে গিয়ে সব লোকজন জড়ো হয়েছে বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশ সবাইকে একসাথে নিচে ইমিগ্রেশন করানোর জন্য আচ্ছা, নেওয়ার পরে ওইখানে আমাদেরকে রাতে 2টা বাজে নামাই দিছে। সকাল প্রায় মানে আপনাদের কি 6টা। অবৈধ হিসাবে ইমিগ্রেশন করাচ্ছে না কি হিসাবে ইমিগ্রেশন করাচ্ছে? হ্যাঁ, আমাদেরকে অবৈধ হিসাবে ইমিগ্রেশন করাইতেছে। আর ওইখানে যাইতে হলে একটা পেপার লাগবে, আচ্ছা বোর্ডে করে যাইতে হলে। ওই পেপার ছাড়া বোর্ডে করে যাইতে দিব না। আচ্ছা, ওকে ফাইন। তারপরে তারপরে ওইখান থেকে সবাইকে একসাথে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই দিন রাতে আমাদেরকে ওইখান থেকে এক বাস, বড় একটা বাস আর হইলো 2টা প্রাইভেট কার করে সবাইকে একসাথে পাঠাই দিছে হইলো ওইখান থেকে ইয়ে কলম্বিয়া লাস্ট, ওকে, আটলান্টিক মহাসাগরের পাড়ে। আচ্ছা, মানে আটলান্টিক মহাসাগরের পাড়ে পাঠাই দিছে আর কি? হ্যাঁ, মহাসাগরের পাড়ে পাঠাই দিছে। ওইখানে সবাই আইছে। সবাই আসার পরে প্রায় পুরো সকাল হয়ে গেছে। সবাই আইছে। আসার পরে ওইখানে 1-2 দিন ছিল। 1-2 দিন থাকার পরে ওইখান থেকে বোর্ডও করি কলম্বিয়া একটা ছোট্ট একটা জায়গা আছে ওইখানে, পানামার কলম্বিয়া, ওকে। আচ্ছা, ওইখানে বোর্ডও করে আমাদেরকে নিয়ে গেছে। সরকারি বোর্ডও করে যাইতে প্রায় 3 ঘন্টার মতো লাগে। আচ্ছা, ওই মহাসাগরটা পাড়ি দিতে অনেক সময় অনেক ব্রোকার আছে কি করে, ইমিগ্রেশন করে না, ওই লোকাল বোট গুলাতে উঠে দেয়। বাট লোকাল বোট গুলাতে উঠে দেয়, এখানে বহুত অ্যাক্সিডেন্ট হয়, অনেক ঢেউ। লোকাল মাছ ধরার বোট গুলাতে উঠে দেয়, অনেক ঢেউ। অনেক যারা টাকা দিতে পারে না বা ইয়ে করে না তাদের জন্য এটা করা বেশি? হ্যাঁ, অনেক অনেক ব্রোকার আছে, তারা একটু ইয়ে করে আর কি, তারা ওইগুলাতে উঠে যায়। ওইগুলাতে উঠে দিলে আমাদের সাথে আইছে, অন্য ব্রোকারের মাধ্যমে আইছে, ঠিক আছে। তাদের কিরকম উঠে দিচ্ছে, তারা মাছ পাতে যায়, তারা অনেকটা, তাদের বোট ডুবে গেছে, 3বার ডুবে গেছে। আর সরকারি বোট গুলো আছে না, ওইগুলো বড় বোট, ওইগুলোর কোনো সমস্যা হয় না, ওইগুলা সরকারি টেক কেয়ার করে আর কি। ওইখান থেকে আমরা গেছিল লাস্ট বর্ডার পানামা আর বর্ডারের কাছে। ওইখানে জঙ্গলের ভিতরে, ঠিক আছে, জঙ্গলের ভিতরে একটা পরিত্যক্ত বাড়ি, কয়েকশো বছর ওইখানে মনে হয় লোকজন ছিল না। আমাদের ইন্ডিয়ান এন্ড বাঙালি সবাইকে নিয়ে ওইখানে উঠেছে প্রায় 75 জন লোক। খুব ভয়ানক একটা জায়গা, জঙ্গলের ভিতরে, ঠিক আছে, একটা বাড়ি। আর আশেপাশে কোনো বাড়ি নেই। সবাইকে নিয়ে ওইখানে রাখছে। ব্রোকার আসে 3 বেলা আসি, খাওয়া দিয়ে চলে যায়। শেষ, কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো কিছু নাই। ওইখান থেকে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। ওইখান থেকে না, কোনো কমিউনিকেশন নেই। ওইখান থেকে প্রায় 15-20 মিনিট হাঁটে যায় একটু, ওইখান থেকে যোগাযোগ করতে হয়। হ্যাঁ, দূরে গিয়ে নেটওয়ার্ক পাওয়া যায়, বাট ব্রোকার না করছে এখান থেকে যেহেতু না বাইরে হওয়া। আপনারা ওখানে কতদিন ছিলেন ওই বাসাটার মধ্যে? ওই বাসাতে 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ ছিলেন? হ্যাঁ, 1 সপ্তাহ ছিলাম। বর্ণনা দেন দেখি, আপনি ভয়ঙ্কর বলতেছেন, নিশ্চয়ই খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, বাসাটা একটা পরিত্যক্ত বাড়ি, ঠিক আছে, কোনো ডোর নাই, কিছু নাই, ঠিক আছে। দোনো পাশে খোলা, ঠিক আছে। শুধু টোটাল 3 তলা কাঠের বাড়ি,
তিনতলা কাঠের বাড়ি, দোনো পাশে ওপেন, দুই পাশে ওপেন আর দুই পাশে ইয়ে আছে আর কি। আচ্ছা তো ওই ওই জঙ্গলের মধ্যে আছে না, রাতের বেলায় ভয়ঙ্কর জীবজন্তুর ডাক দেন, ওইগুলো শোনা যায়। আচ্ছা। রাতের বেলা তো সবকিছু অন্ধকার হয়ে গেলে ঠিক আছে, ভয়ঙ্কর জীবজন্তু আপনারা ডাক দেয়। ওখানে আলো বা আগুন জ্বালা থাকতেন নাকি নাকি কি অবস্থা? হ্যাঁ, অনেক অনেক সময় আগুন ধরায় তো আবার টর্চ লাইট আছে, ব্যাটারি চালিত টর্চ লাইট, ওইগুলো দিয়ে যেত ব্লকারে। আচ্ছা একদিন রাতে কি হয়েছে এরকম, আহ, একজন অনেক ভয় পাইছে, ভয় পাই তাকে কিসে জানি জাপটে ধরছে। সে এমন ভাবে সিক্কুর দিছে, ওর সাথে 75-80 জন লোক সবাই একসাথে সিক্কুর দিছে, ঠিক আছে নি, এত ভয় পাইছে সবাই। বাট কোনো একটা লোক আসে নাই বাইরে থেকে, এরকম অবস্থা। কেউ ঠিক তো আছে, থেকে আসার কথা না, কারণ আপনাদের কিছু হলেও তো কেউ বাইরে তো কোনো খবর যাওয়ার কোনো মাধ্যম নেই ছিল কি? না না। মাধ্যম নেই। তো ওইখানে এক সপ্তাহ থাকার পরে আমাদেরকে ব্রোকারে সবকিছু দিয়েছে, খাওয়া দিছে, রেইনকোট দিছে, তারপরে ওই জঙ্গলে যাতায়াত করার জন্য যা লাগে ঠিক আছে সবকিছু দিছে, ইয়ে শু দিছে, এভরিথিং দিছে। দিয়ে এক সপ্তাহ পরে ওইখানে প্রায় $100 করে একদিন রাতের 12টা বাজে সবাইকে সবকিছু দিয়ে প্রসেসিং করে রাতে 12টা বাজে আমাদেরকে হাঁটা শুরু হয়েছে জঙ্গলের মধ্যে। এবার পায়ে হাঁটা শুরু হলো? হ্যাঁ, এবার জঙ্গলে, পানামা জঙ্গলে পায়ে হাঁটা শুরু। আচ্ছা তো ওইখান থেকে আমাদের সাথে ব্রোকার ছিল 2 জন। আচ্ছা। ও আপনারা ও কতজন লোক ছিলেন যারা যাত্রা? আমরা আমরা বাঙালি আর ইন্ডিয়ান সবাই মিলে 75 থেকে 80 জন লোক ছিলাম। 80 জন লোক ছিলাম। ওরা খাওয়া দিছে, বহুত খাওয়া দিছে। শুধু বাট কি বাঙালি এবং ইন্ডিয়ানই ছিলেন, আর অন্য কোনো দেশের ছিল না? শুধু বাঙালি আর ইন্ডিয়ান ছিল? বাঙালি, ইন্ডিয়ান আর ইয়ে শ্রীলঙ্কান ছিল। ওরা একেবারে কম, 2 থেকে 3 জন। মানে এশিয়ান কান্ট্রি, হ্যাঁ, এশিয়ান কান্ট্রির লোকরা ছিল। তো ওইখান থেকে আমাদেরকে হাঁটা স্টার্ট হয়েছে প্রায় রাতে 4টা-5টা। ওই সময় যাই আমরা পানামা বর্ডার কাছে গেছি। বর্ডার কাছে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে তোরা এখানে বস, আমরা যাই আগে দেখি আই বর্ডার কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে এখানে বসে রাখি। ও গেছে বর্ডার কি অবস্থা, রাতে প্রায় 4টা-5টা বাজে। ও যাই দেখি না, ঠিক আছে কয় আর সবাই হাঁট। ঠিক আছে, তো আমাদেরকে পানামা ঢুকেছে। আমরা হাঁটতেছি হাঁটার পরে প্রায় ওই দিন সারা রাত হাঁটলাম, সারা দিন হাঁটলাম। ওই দিন দুপুর বেলা যাই আমাদেরকে ব্রোকার একটা লেক ধরাই দিছে। কি ধরেছে? লেক? আচ্ছা হ্যাঁ, লেক ধরাই দিয়ে বলছে এই লেকের পানি যেদিকে যাবে তো তোমরা ওই দিকে যাইবে, অন্য কোনো দিকে যাবে না। ওইখান থেকে ব্রোকার চলে গেছে। আমরা হাঁটতেছি, হাঁটতে ওইখান থেকে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে আমরা একটা ভালো জায়গা খুঁজতেছি আমরা থাকার জন্য। মানে জঙ্গলের মধ্যেই খুঁজতেছেন? হ্যাঁ, জঙ্গলের মধ্যে ভালো একটা সেফ জায়গা খুঁজতেছি। তো খুঁজতে আমাদেরকে হাঁটতে 9টা বাজে গেছে রাতের। তো 9টা বাজে গেছে। 9টা বাজার পরে আমাদের কাছে তাবু ছিল। আমরা ওইখানে সবাই আগুন টাগুন জ্বালায়, ওইখানে লেক ছিল, লেকের মধ্যে গোসল টোসল করে ফ্রেশ হয়ে সবাই ব্যাগে কুকিজ ছিল, ছিল, ওইগুলা খাওয়া দাওয়া করে সবাই ঘুমাইছে। সারাদিন হাঁটছে না, সবাই টায়ার্ড। তো ওইখানে আবার সবাই যাইতেছে, জঙ্গলের মধ্যে সবাই যাইতেছে, আফ্রিকান যাইতেছে, কিউবাল যাইতেছে, সবাই যাইতেছে। সবাই ওইখানে আসি একসাথে ঘুমাইছে। ও মানে অন্য গ্রুপের লোকজন আপনাদের সাথে? হ্যাঁ, ওখানে আসছিল? ওইখানে হাঁটতেছে, সবাই হাঁটতেছে যাইতেছে জঙ্গলের মধ্যে। তো ওইখানে সবাই ঘুমাইছে, প্রায় 100 লোক একসাথে ঘুমাইছে। আচ্ছা হ্যাঁ, 100 লোক একসাথে ঘুমাইছে। সবাই তাবু ইয়ে করে ঘুমাইছে। ঘুমানোর পরে একজন জঙ্গলের সাইডে ঘুমাইছে, কিউবার। ওকে আবার রাতের বেলায় কি আক্রমণ করছে। আচ্ছা, রাতের বেলা ও তাবু ছিল, ও তাবু ঝাঁপ দিছে গিয়ে। ও আবার রাতের বেলা দিছে সিক্কুর দেওয়ার পর সবাই আবার উঠে গেছে। সব দিকে দেখে কিছুই নাই। আর সবাই ঘুমায় আসতেছে না। তো সারা রাত ওইখানে সবাই বসে থাকছে। কেউ বসেছিল, কেউ কিছুক্ষণ ঘুমাইছে। মানে এটা কি ভয়ে আর কি? হ্যাঁ, ভয়ে। কিন্তু তাকে যে জাপটায় ধরলো বা কিছু, তাকে কোনো আঘাত পাইছিল সে? না, তাবু ছিল,
তার তাঁবুর উপর আক্রমণ করছে। ও আচ্ছা আচ্ছা, তাকে ডাইরেক্ট অ্যাটাক করেনি তাঁবুর উপরে? না, সে তাঁবুর ভিতরে ছিল, তাঁবুর উপর আক্রমণ করছে যে কোনো জীবজন্তু। আচ্ছা তো তাঁবুর উপর আক্রমণ করছে। তো ওইখান থেকে সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পরে আবার সবাই সবকিছু গোছাই, হুম হালকা কুকিজ ছিল ব্যাগে, ওইগুলা খাওয়া খাওয়া শেষ করে কেউ খাইছে কেউ খায় নাই, আবার হাঁটা স্টার্ট করছে। আচ্ছা ওইখান থেকে প্রায় 12টা 1টা বাজে গেছে। বাজে যাওয়ার পরে ইয়ের ভিতরে, জঙ্গলের ভিতরে সেনাবাহিনী ছিল। আচ্ছা তো ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে কোন রাস্তা দিয়ে যাইলে সহজে। বলে 2টা রাস্তা দেখা দিয়েছে, এখান দিয়ে যাইলে তোদেরকে 3 দিন লাগবে, এখান দিয়ে যাইলে তোদেরকে 5 দিন লাগবে। বাট এখান দিয়ে যাইলে তোরা বড় বড় পাহাড় গুলা ফাড়ে দিতে হবে, এখান দিয়ে যাইলে এত বেশি বড় পাহাড় ফাড়ে দিতে হইতো না। তো আপনাদের যে আর্মি যাদের সাথে দেখা হলো তারা কোথাকার কোন দেশে? তারা পানামা। পানামারি। তো তারা আপনাদেরকে কোনো কিছু বললো না বা বাধা দিল না? না, তারা কোনো কিছু বলে নাই। তারা জানে এইভাবে যে লোকজন আসে, তারা দেখে অ্যাভেলেবেল, ওইখানে অ্যাভেলেবেল। আচ্ছা, তাদের ইললিগাল কিছু না তাদের কাছে? না না, ইলিগাল কিছু নাই, ওইখানে অ্যাভেলেবেল লোকজন আসে। তো ওরা আমাদেরকে 2টা রাস্তা দেখা দিয়েছে, এখান দিয়ে গেলে তোদেরকে 3 দিন লাগবে, এখান দিয়ে গেলে তোদের 4 দিন 5 দিন লাগবে। জঙ্গল পাড়ি দিয়ে কোথায় যেতে চাচ্ছেন? আমরা পানামা জঙ্গল পাড়ি দিয়ে পানামা ক্যাম্পে যাইতে হবে ফার্স্ট। ও ক্যাম্প আছে, একটা ক্যাম্পে যাবেন? তো ওইখান থেকে প্রায় 7 দিন হাঁটার পরে আবার আরেকটা লেকের মধ্যে আমরা ঘুমাইছি। কেউ ঘুমাইছে কেউ ঘুমায় না। এখান থেকে আবার কেউ অসুস্থ হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, আবার মেডিসিন ছিল, কেউ মেডিসিন নিয়েছে, কেউ পায়ের সমস্যা। প্রায় 2 দিন 1 রাত হাঁটা শেষ। আর পানি, অনেক সময় বৃষ্টি আসে, অনেক সময় আবার বৃষ্টি চলে যায়, পায়ের অনেক সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আমি যেরকম শুনছিলাম যে এই জঙ্গলের মধ্যে অনেকে হাঁটতে গিয়ে বিচ্ছু বা কি বলে ওটাকে, আর অনেক ধরনের যেগুলো জঙ্গলেরই আছে এগুলো অনেক এরকম আপনার সাথে কোনো কিছু ঘটছিল আপনাদের সাথে? হ্যাঁ, ওইখানে বড় বড় পোকা আছে। আমাদের 2-3 জনের ওই পোকাগুলো কামড় দিছে। একজনের সাপে কামড় দিতে লেছিল, রাতের বেলা হাঁটতেছে ও সাপের মধ্যে ফাঁড়া দিয়ে দিছে। আচ্ছা, তারপর? তো ওইখান থেকে দ্বিতীয় দিন আমরা যেখানে ওই একটা লেকের সাইডে আমরা ঘুমাইছি, ঠিক আছে? আমরা রাতের বেলায় ঘুমাইছি। রাতের বেলা ঘুমানোর পরে প্রায় 3টা বাজে রাতে, ওই সময় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি শুরু হয়ে পুরা লেক পানিতে ভরে গেছে। ও, লেকের পাশে যে আপনারা ছিলেন ওই লেকটা পুরো পানিতে ভরে গেছে? পুরা পানিতে ভরে গেছে, বৃষ্টি শুরু হয়েছে। আচ্ছা, এত বৃষ্টি, ঠিক আছে? যে বৃষ্টি শুরু হয়েছে, পুরা লেক পানিতে ভরে গেছে ওই দিন। তো আমরা কি করছি, উপরে উঠে গেছি। উপরে থাকার না মানে উঁচু স্থানে পাহাড়ের? আচ্ছা, হ্যাঁ, পাহাড়ের মধ্যে উঠে গেছে। বাট পাহাড়ের মধ্যে জীবজন্তু আছে, ওইখানে আবার ওইগুলা হামলা করার সম্ভাবনা বেশি। আচ্ছা, তো ওই লেক পানিতে ভরে গেছে। ওইখানে প্রায় দিনের 12টা-1টা পর্যন্ত আমরা ওইখানে দাঁড়ায় রয়েছি। এত পানি, যাওয়ার মতো কোনো ইয়ে না, যাইতে হলে আমাদেরকে লেক দিয়ে যাইতে হবে। তো 12টা-1টা পর্যন্ত পানি অনেকটা কমছে, বাট এতটা না। তো কিছু দূর যাওয়ার পরে এপাশ থেকে ওই পাশে সাঁতরে যাওয়ার পানির এত স্পিড। আচ্ছা, পানির স্পিড? হ্যাঁ, পানির এত স্পিড যে ওইখানে কেউ দাঁড়াইতে থাকবো ওইরকম কোনো ইয়ে নাই। তো এক একজন ধরে, ঠিক আছে, রাস্তা পার করে দিতেছে। আচ্ছা, তো ওইখান থেকে গেলাম, যাওয়ার পরে একটা আছে বড় পাহাড়, ঠিক আছে? ওইখানে নিচে যাই আমরা। ওই দিন সন্ধ্যা যায়, ওইখানে নিচে ছিলাম। আচ্ছা, ওইখানে নিচে ওই দিন রাতে ওইখানে নিচে ছিলাম। ওইখানে নিচে থাকার পরে ওইটা অনেক বড় পাহাড়, ঠিক আছে? কারণ আমরা রাতে থাকার পর সকালবেলা ওইখানে ওই পাহাড়ে উঠা শুরু করছি আর কি। ওই পাহাড়টা অনেক বড় পাহাড়, ওইখানে উঠতে আর নামতে একটা দিন শেষ হয়ে যায়। মানে উঠতে এবং নামতে একটা দিন শেষ হয়ে যায় পুরো? হ্যাঁ, একটা দিন শেষ হয়ে যায়। ওইটা উপরে মেঘ ওইটা থেকে অনেক নিচে, ঠিক আছে? ওই পাহাড়টা অনেক উপরে। ওইখানে উঠে আমাদের সাথে অনেকজন ওইখানে অসুস্থ হয়ে গেছে। আমার এক ফ্রেন্ড, ও বলতেছে আমি আর যাবো না, আমার এখানে রাখে চলে যায়।
মানে সে আর ও মানে মানে সে আর জীবনের পারতেছে না। আশায় ছেড়ে দিছে তার মানে। হ্যাঁ, জীবনে আশাও ছেড়ে দিছে, ঠিক আছে। তো মানে এতটাই কষ্ট যে মানে মানুষ ওই কষ্টের থেকে মৃত্যুটাকে বেশি সহজ মনে হচ্ছিল তার কাছে, এরকম আমাদের একটা এখানে অবস্থা। রাখিছিল, আমাদের এখানে রাখিছিল যে তোরা যার সমস্যা নেই, আমি আর যাবো না। সঙ্গে তো সে পিছনে পড়ে গেলে কেউ তো তার সঙ্গেও থাকবে না। না, ওই সময় সবাই টায়ার্ড হয়ে গেছে, কে কারে কত হেল্প করবে ওই সময়। হুম। ওই সময় প্রায় 3-4 দিন হয়ে গেছে। না মানে এখন যে পিছে থাকবে সে তাকে তো আর তার সঙ্গে তো আর কেউ থাকার মতো নেই, যদি যে যারা যারা যাবার না তারা তো আগেই যাবে সামনে। না, তো ওরা বলতেছে ওই পাহাড়ের উপরে, ওই সময় পাহাড়ের উপরে উঠছে, ঠিক আছে। হুম। উঠি অনেকজন টায়ার্ড হয়ে গেছে, অনেকে কয় নামবো না, আজকে পাহাড়ের উপরে থাকবো, বাট পাহাড়ের উপরে থাকাটা হইলো অনেক রিস্ক। আচ্ছা। পাহাড়ের নিচে যে কোনো ভাবে নামতে হইব না, আমি ওইখানে থাকতে হইব, ওইখানে হুম। থাকাটা হইলো সেফ। তো ওর আবার কিছু খাওয়ান ছিল, জামা কাপড় ছিল, ওইগুলো সব ফালাই দেওয়া হয়েছে। ফালাই দেওয়া ওরে বলতে তুই সবগুলো ফালাই দে, তুই শুধু সিঙ্গেল হাট, ঠিক আছে, আচ্ছা। সিঙ্গেল হাট, আর যদি তো খাওয়া লাগে কোনো কিছু লাগে আমরা দিব, সমস্যা নেই। বাঙালি একজন একজনের হেল্প করতেছে। হুম হুম। তো অনেক কষ্টে হেরে অনেকজনে হেল্প করি, পাহাড় থেকে নামাইছে, নামাই ওইখানে রাতের বেলা রেস্ট নিছে। হুম হুম। এরপরের দিন আবার হাঁটা শুরু হয়েছে সকালবেলা। আচ্ছা। সকাল- সকালবেলা হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে যাই ইয়া পাওয়া গেছে দুপুরবেলা, ঠিক আছে। হুম হুম। ওইখান থেকে দুপুরবেলা একজন চোখা পাওয়া গেছে জঙ্গলের ভিতরে। ও বলতেছে তোরা আমাদেরকে $5 করে দিবি, দেওয়ার পরে আমি তোদেরকে ক্যাম্পে নিয়ে যাবো, ক্যাম্প দেখে দিই। আচ্ছা। তো সবাই দিতে রাজি আছে, আচ্ছা সমস্যা নেই। তো দিছে, ওকে দিছে টাকা দেওয়ার পরে ও ও সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা 8টা বাজে গেছে। 8টা বাজে যাওয়ার পরে ও আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে। হুম হুম। ওইখানে ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ওরা আমাদেরকে রিসিভ করছে, রিসিভ করে সবাই নাম লিস্ট করছে এন্ড ডেট অফ বার্থ লিস্ট করছে। আচ্ছা। লিস্ট করে আমাদেরকে একটা কার্ড দিয়ে দিছে ওরা। এই জার্নিটা আপনাদের পায়ে হাঁটা জার্নিটা যে শুরু হলো পানামার জঙ্গলের ওখান থেকে, কতদিন হলো সব মিলে, কতদিন ধরে হাঁটলেন? 6 দিন। টোটাল 6 দিন হাঁটলেন, দিন রাত? হ্যাঁ হ্যাঁ, না একদিন রাত হাঁটছি আর হলো 6 দিন। মানে রাত্রে করে আপনারা থেমে যেতেন ঘুমানোর জন্য বা রেস্ট নেওয়ার জন্য, দিনে করে হাঁটতেন? হ্যাঁ হ্যাঁ, দিনের বেলা হাঁটতাম। তো ওখানে পানামা জঙ্গলে তো জঙ্গল যেহেতু অনেক ঘন, তো ওখানে তো রোদ বুঝে অত বেশি আসে না, ছায়াই থাকে জঙ্গলে। না, কিছু আছে ছায়া থাকে, কিছু আছে পাহাড় আছে ওইখানে, অনেক জঙ্গল, ভয়ানক জঙ্গল। এরকম আপনার কোনো এক্সপেরিয়েন্স হয়েছে এই পানামার জঙ্গলে ভয়ানক কিছু, যেটা হ্যাঁ আসলে ভয়ানক, মানুষ মানে এটা কল্পনাও করতে পারেন, এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনার? হ্যাঁ অনেক। আমরা আসার সময় দুইজন নাকি তিনজন আফ্রিকান লোক দেখছি, ওরা আহ, 2-3টা ডেড বডি পড়ে দিয়েছে, ঠিক আছে। আবার আফ্রিকান মহিলারা অবস্থা, তাদের শরীরের অবস্থা এতটাই খারাপ, ঠিক আছে নি, তাদের শরীরে ইয়ে নাই, সবগুলা ইয়ে হয়ে গেছে। আর এই পাহাড়ের মধ্যে হাঁটতে হাঁটতে তাদের পাটা সব, তাদের চামড়া গুলো সব উঠে গেছে। আচ্ছা। আফ্রিকান গুলো এই অবস্থা। আর আফ্রিকান গুলো যা আসে তাদের সাথে ছেলে ছেলে 2-3টা ছোট ছোট, ঠিক আছে, ওইগুলা নিয়ে আসে। আচ্ছা, বাচ্চা বাচ্চা? হ্যাঁ বাচ্চা। আর এমন এক কি হয়েছে, একটা লেক পার করে আমরা উপরে উঠতেছি, ওই সময় হাতের বাম পাশে একটা বড় গাছ ছিল, ওই গাছের নিচে একটা ভাল্লুক বসা ছিল, ঠিক আছে। ওর বাচ্চা আছে, ও ও বাচ্চা নিয়ে বসে আছে, ঠিক আছে। আমাদেরকে দেখি ও এমন ভাবে ডাক দিছে, ঠিক আছে। ওই আমাদের আমাদের সাথে একজন বড় ভাই ছিল, ও বলতেছে কয় এই রাস্তায় আমরা নামছি মরার জন্য, যা কিছু হইব সামনেও গাও, বাট পিছিয়ে যাবো না। আচ্ছা। আমি ভয় পাই, আমি পিছের দিকে চলে গেছি, ঠিক আছে। ও বলতেছে যা কিছু হইব, ঠিক আছে, আমরা সামনেও গাও, বাট পিছিয়ে যাবো না। মানে ডু অর ডাই সিচুয়েশনে চলে আসলে সামনে, এখন আর পিছে ফেরার কোনো সুযোগ নাই। পিছে ফিরার কোনো সুযোগ নেই, যা কিছু হইব আমাদেরকে সামনেও গাইতে হবে। আচ্ছা। এই রাস্তায় আমরা মরার জন্য নামছি, যা কিছু হইব মূল্য সামনে গাইতে হবে, বাইসটা সামনে গাইতে, পিছিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই। তো আচ্ছা, ওইখান থেকে আমরা গেলাম। হ্যাঁ, আপনাদের ক্যাম্পে গেলেন, ক্যাম্পে কি আপনাদেরকে ইয়া হ্যাঁ করা হলো? হ্যাঁ, ক্যাম্পে গেছি, আমাদেরকে ওইখান থেকে
একটা কার্ড দিয়ে দিছে, আর ওইখানে অনেকগুলা পানামার লোকজন আছে, ঠিক আছে, আদিবাসী। ওইখানে ওরা রুম রুম দেয়, ঠিক আছে, $5 $6 করে এক এক লোক। কিন্তু আমরা আমরা ওই ওই ছয়জনে ওই ছয়জনে আমরা একটা রুম নিয়েছি, এক একজন $5 করে। আচ্ছা তো ওই তো যে কার্ডটা দিছে ওই কার্ডটা নিয়ে সকালবেলা ওই ক্যাম্পে যাইলে, ঠিক আছে, ইয়ে দেয়, সকালবেলা যাইলে, ঠিক আছে, একটু রাইস, তারপরে সবকিছু আর কি, ডাল, তেল, খাবারের জন্য আর কি একটু, হ্যাঁ, খাওয়ার জন্য সবকিছু দেয়। ওইখানে যাই, সকালবেলা যাই সিরিয়াল দিয়ে দাঁড়াতে হয়, 10টা 11টা বাজে দেওয়া শুরু হয়। তো আপনারা এই সকালে খেলেন, তারপরে দুপুরের লাঞ্চ সেম? হ্যাঁ, ওইখানে আবার হোটেল আছে, ওই ওদের হোটেল আছে আর কি। তো ওই কিছু টাকা ছিল আমাদের সাথে, আমরা ওইখানে খাইছি। বাট ওইখানে এ, টাকা আনার কোনো প্রসেসিং নেই বাংলাদেশ থেকে, কোনো জায়গা থেকে। আর ওইখানে এমন এক সমস্যা, নেটওয়ার্ক পাওয়া যায় না। নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক দূরে যায়, ঠিক আছে, নেট রাতে 4টা 5টার দিকে যাইলে ওই সময় যাইলে একটু নেটওয়ার্ক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ইন দ্য মিনটাইম কি দেশে আপনারা যোগাযোগ, আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারছিলেন কোনোভাবে? হ্যাঁ, ওই সময় রাতে 4টা 5টার সময় আমরা একটা ভয়েস মেসেজ দিয়ে রাখে দিতাম। ওরা আবার ভয়েস মেসেজ দিলে আমরা আবার পরের দিন ওইটা যাই শুনতাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ওইখানে আমরা এভাবে ছিলাম প্রায় 15 দিন ছিলাম। ওইখানে প্রায় 2000 লোক ছিল ওই ক্যাম্পে। আচ্ছা, 2000, ওকে। হ্যাঁ, 2000 লোক ছিল ওই ক্যাম্পে। একটা প্রসেসিং হয় এক এক দিন, 2 দিন পরে তারা 100 লোক নইলে 150 লোক নিয়ে যায় ওইখান থেকে 2 নাম্বার ক্যাম্পে। আচ্ছা, ওকে। তো এইভাবে আমাদের সময় আসতে আসতে প্রায় 15 দিন লাগছে। আচ্ছা, আমাদের সময় আসতে আসতে প্রায় 15 দিন লাগবে। হ্যাঁ, আপনারা পানামা বর্ডার, পানামের জনগণে ক্রস করার পরে তো 75 জনের মতন 70 জনের মতো রওনা দিছিল। শেষমেশ আপনারা কতজন এসে পৌঁছালেন? হ্যাঁ, সবাই আসে পৌঁছেছে, কেউ একদিন আগে আসছে, কেউ একদিন আগে, একদিন পরে। আচ্ছা, হ্যাঁ, সবাই আসছে। বাট তো ওইখান থেকে আমাদের 15 দিন পরে আমাদেরকে নিচে হলো 2 নাম্বার ক্যাম্পে। 2 নাম্বার ওইখান থেকে বোর্ডে করে নেয়, ঠিক আছে। বোর্ডে করে নেওয়ার পরে আমাদেরকে 2 নাম্বার ক্যাম্পে নিচে 2 নাম্বার ক্যাম্পে নেওয়ার পরে আমাদেরকে ভ্যাকসিন দেয় ওইখানে 2 নাম্বার ক্যাম্পে। 2 নাম্বার ক্যাম্পে ভ্যাকসিন দিয়েছে আমাদেরকে। ভ্যাকসিন দেওয়ার পরে আমাদেরকে ইমিগ্রেশন করাইছে, কিছু কোশ্চেন করেছে, তো কি কারণে আসছো দেখেন। তো একটা ফর্ম দেয়, ফর্মটা ফিল আপ করার জন্য দেয়, ঠিক আছে। তোদের লাস্ট স্থান কোন জায়গা পর্যন্ত, কি কারণে আসছো, ওই ফর্মটা আমরা ফিল আপ করছি। আমাদের দেশে পলিটিক্যাল প্রবলেম, এই কারণে আমরা আসছি আর কি। আপনাদের সমস্যাটা বলছেন আপনারা? হ্যাঁ, আমাদের সমস্যাটা বলছি। সমস্যাটা বলার পরে ওইখানেও প্রায় ওই 1 সপ্তাহ 12 দিনের মতো আমরা ওইখানে ছিলাম। আচ্ছা, ওইখানে থেকে আমাদেরকে আবার সব প্রসেসিং করি, ঠিক আছে। সিরিয়াল বাই সিরিয়াল 3 নাম্বার ক্যাম্পে আমাদেরকে পাঠানো হয়। 3 নাম্বার ক্যাম্পে পাঠানোর পরে ওইখানে আবার আমাদেরকে সেনাবাহিনী রিসিভ করে আমাদেরকে সেম এভাবে দেয়, সব নাম লিস্ট করে, ঠিক আছে। নাম লিস্ট করে, সবকিছু লিস্ট করার পরে আমাদেরকে এরকম একটা কার্ড দেয়। আমরা ওইখানেও সেম এভাবে প্রসেসিং চলে। ওইখানে আমরা 1 সপ্তাহ ছিলাম। আচ্ছা, 1 সপ্তাহ থাকার পরে ওরা আমাদেরকে নিয়ে যায় কোস্টারিকা পুলিশের কাছে, আমাদেরকে সাবমিট করে দিছে। আচ্ছা, ওইখানে কোস্টারিকা পুলিশের কাছে আমাদেরকে সাবমিট করে দিছে। ওইখানে সাবমিট করার পরে ওরা আমাদেরকে সকালবেলা নিয়ে দিয়েছে। সারাদিন ওরা আমাদেরকে ইমিগ্রেশন করে একটা পেপার দিছে, 1 সপ্তাহ সময় দিছে। এই 1 সপ্তাহের ভিতরে তোরা আমাদের দেশ ছাড়ে চলে যেতে হবে। আচ্ছা, ওকে। তো 1 সপ্তাহ সময় দিছে। আমরা ওই দিন ওইখানে আমাদের বাঙালি, ঠিক আছে, একটা হোটেল আছে, ও এই লাইনের লোক আসে না, ও লোক টেক কেয়ার করে আর কি। ওই হোটেলে আমরা গেছি, যাই ওই হোটেলে ছিলাম। আর ওই দিন রাত ছিলাম। পরের দিন বিকালবেলা আমাদেরকে বাসের টিকিট নিয়ে দিচ্ছে ওই ব্রোকারের। ওই ব্রোকারের বাসের টিকিট নিয়ে দিচ্ছে। ওইখান থেকে আমরা হন্ডুরাস আমরা বর্ডার কাছে আসছি। ওইখান থেকে ওখান থেকে হন্ডুরাস বর্ডারে আসতে কতদিন সময় লাগলো বা কতক্ষণ সময় লাগলো?
ওইখান থেকে হন্ডুরাস বর্ডার আসতে একদিন এক রাতের মতো সময় লাগছে বাসে। আচ্ছা। হ্যাঁ, ওইখানে হন্ডুরাস বর্ডার কাছে আসছি। আসার পরে আমাদেরকে ফার্স্ট কোস্টারিকা বর্ডারে রাখছে, রাখি ওইখানে 2-3 দিন রাখছে। আচ্ছা। 2-3 দিন রাখার পরে আমাদেরকে সবকিছু খাওয়া টাওয়া দিত, সবকিছু দিত, সব টেক কেয়ার করতো। ঠিক আছে, তো একদিন বিকাল বেলা, 3 দিনের সময় একদিন বিকাল বেলা আমাদেরকে কি করছে, ইয়া পুরো খালি একটা মাঠ, ঠিক আছে, ওইখান দিয়ে আমাদেরকে বাইর করে সেম বাসার পিছন দিয়ে গ্রামের মতো, ঠিক আছে, অনেক হাঁটাই আমাদেরকে। সন্ধ্যার সময় সবাই যাইতেছে, এরকম একটা রাস্তা আছে, ওই সবার সাথে আমাদেরকে ঢুকে দিয়ে আমাদেরকে বর্ডারটা ক্রস করাই দিচ্ছে। আচ্ছা। ওদেরকে সবাই, হন্ডুরাস বর্ডার ক্রস করে হ্যাঁ, হন্ডুরাস বর্ডার, হন্ডুরাসে ঢুকে দিচ্ছে আর কি, কোস্টারিকা কোস্টা থেকে। থেকে, কোস্টা থেকে। হম। ও সন্ধ্যার সময় ওরা সবাই যাতায়াত করে না, ওদের সবার সাথে আমাদেরকে ঢুকে দিচ্ছে একটা গ্রামের মতো একটা রাস্তা আছে। আচ্ছা, বর্ডার এলাকা নিশ্চয় ছিল। হ্যাঁ, বর্ডার এলাকা। তো ওইখান থেকে ঢুকে দেওয়ার পরে ওইখানে সন্ধ্যার সময় আমাদেরকে বাসে উঠে দিচ্ছে। বাসে উঠে দেওয়ার পরে এখান থেকে আমরা হন্ডুরাস লাস্ট বর্ডারে গেছি। ওকে, হুম, ও রাতের বেলায়, রাতে 2টা বাজে আমরা, ওই দেশটা অনেক ছোট, রাতে 2টা বাজে আমরা গেছি। রাতে 2টা বাজে যাওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে রিসিভ করছে, রিসিভ করে একটা বাড়িতে নিয়েছি। ঠিক আছে, হুম। বাড়িতে নিয়ে রাতে 2টার পরে আমাদেরকে ওইখান থেকে হাঁটা স্টার্ট করাইছে। রাতে 2টার পরে এখান থেকে হাঁটা স্টার্ট করেছে, হাঁটা স্টার্ট করতে করতে একটা লেক পার করাইছে। লেক পার করার পরে অনেক বড় একটা ভেন্ডি ভেন্ডি বাগান, ওইখানে ভিতর দিয়ে আমাদেরকে হাঁটাইছে। ওই সারাদিন, সারা রাতে 2টা দিয়ে হাঁটা শুরু করছে। ঠিক আছে, অনেক অনেক তার 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 কাটার ইয়ে আর কি, বর্ডার ইয়ে না, তার কাটার। তো ব্রোকার যায় ওইগুলো সব ইয়ে দিয়ে, প্লাস দিয়ে কাটিং করে ব্রোকার সবাইকে ওইখান দিয়ে ঢুকে দিচ্ছে অনেকগুলা। ঠিক আছে, ও, ওই যে মানে বেড়াটা কেটেই ঢুকাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, বেড়াটা কাটিয়ে আমাদেরকে ঢুকাইতেছে। ঢুকাই দিয়ে ওইখান থেকে হাঁটতে হাঁটতে প্রায় পরের দিন দিনে 2টা বাজে গেছে। আচ্ছা। ঠিক আছে, দিনে 2টা বাজে গেছে ওইখান থেকে। তারপরে সবকিছু দেখি, দেখি কেমন হয়, তারপর একটা গাড়ি আনি আমাদেরকে তারকাটার সবার, বর্ডার, এটা কি কোন কোন দেশের বর্ডার? হন্ডুরাসের বর্ডার? ইয়া হন্ডুরাস। হন্ডুরাসের বর্ডার থেকে তারকাটা কেটে আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, তার কারণে গাড়ি আমাকে ঢুকাইতেছে। ও, মানে হন্ডুরাসের বর্ডারের তারকাটা কেটে আপনারা ঢুকাচ্ছেন ভিতরে। হ্যাঁ, অনেকগুলা, একটা না, 2টা না, একটু যাইলে আবার তার কাটা বেড়া, একটু যাইলে আবার তার কাটা বেড়া। আচ্ছা। তো ওইটা কার দিয়ে আমাদেরকে ঢুকেছে প্রায় সকাল 12টা বাজে গেছে। যাওয়ার পরে ওইখানে আমাদেরকে একটা বাড়ির মধ্যে নিয়ে রাখছে। আচ্ছা। রাখার পরে প্রায় 15 থেকে 20 মিনিট পরে একটা গাড়ি আসছে, ওই গাড়ির মধ্যে আবার সবাই উঠে দিছে। ওকে। ওই গাড়ির মধ্যে সবাই উঠে দিছে, উঠে দেওয়ার পর একটা হোটেলে নিয়েছে। হোটেলে নিয়ে সবাই ফ্রেশ হয়েছে, ফ্রেশ হওয়ার পরে তাদের সবাইকে আবার নাস্তা দিছে, নাস্তা করছে। নাস্তা করার পরে আবার 1-1.5 ঘন্টা পরে, ভালো, হ্যাঁ। হ্যাঁ, 1-1.5 ঘন্টা পরে ওইখান থেকে আবার একটা ইয়েত করে, প্রাইভেট কারে করে নি, একটা বাড়ির ভিতরে একটা বড় ট্রাক আছে, গরু আনা নেওয়া করে। ওই কারের মধ্যে অনেক অনেক লোক আনি, এক কারের মধ্যে প্রায় 43 জন উঠে দিছে এক ইয়ে ট্রাকের মধ্যে। ওটার মধ্যে গরু আনানো করে ট্রাক। হ্যাঁ, গরু আনা নেওয়া করে। আপনাদের শুধু মানুষের উঠেছে না, গরুর সাথে আপনাদের উঠেছে? না না, শুধু মানুষ উঠে দিছে। আচ্ছা, মানে ওই ট্রাকে হ্যাঁ, করে নিয়ে যাবে আপনাদেরকে? হ্যাঁ, ওই ট্রাকে করে নিয়ে যাবে। তো ওই ট্রাকে করে প্রায় 20 মিনিট নেওয়ার পরে, ঠিক আছে, ওইখানে পুলিশে কিভাবে জানি গেছে ওই ট্রাকের মধ্যে ইয়ে আছে, লোক আছে। ওই ট্রাকটা কি খোলা ট্রাক ছিল না বন্ধ ট্রাক ছিল? না, উপরে খোলা ছিল। আচ্ছা। তো ওরাও জানি গেছে, ওদের কাছে ইনফরমেশন আছে, পুলিশ কিভাবে জানি গেছে। তো ওরা কি করছে, ওইখান থেকে নিয়ে একটা জঙ্গলের ভিতর বাড়ি ছিল, ওই আচ্ছা। বাড়িতে নিয়ে ঢুকে রাখি সব লোক নামায়। ঠিক আছে, তো ইয়ে চলে গেছে, ট্রাকটা চলে গেছে।
তাহলে আপনারা ওই হচ্ছে যে গরু নিয়ে যায় যে ট্রাকে করে, সেই ট্রাকে করে আপনারা যাচ্ছিলেন, কিন্তু বাই দিস টাইম পুলিশের কাছে খবর চলে গেছে যে আপনারা এরকম যাচ্ছেন। হ্যাঁ, ওই ওই ওইখানে যাইতেছে, পুলিশের কাছে নিউজ গেছে। তো এই কারণে ওরা কি করছে, ওই সাইডে একটা বাড়ি ছিল, বাড়ির মধ্যে পরিত্যক্ত একটা বাড়ি, ওই বাড়িতে সবাইকে ঢুকে নামায়, ঠিক আছে, গাড়িটা চলে গেছে। প্রায় 15 থেকে 20 মিনিট পরে তো পুলিশ আসছে ওই বাড়িতে। ওই বাসাতে চলে আসছে? হ্যাঁ, ওই বাসাতে পুলিশ চলে আসছে। পুলিশ আসার পরে আপনারা কতজন এখন ট্রাকে কতজন ছিলেন আপনারা? তাকে ইন্ডিয়ান বাংলাদেশি মিলাই অলমোস্ট 15 জন? না, 50। আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপরে তো ওইখানে পুলিশ দেখে সবাই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যায় সবাই। জঙ্গল, ওই পাশে জঙ্গল ছিল, সবাই দূরে জঙ্গলের ভিতরে চলে গেছে আর কি। জঙ্গলের ভিতরে অনেক ইয়ে ছিল, কারো হাত কাটা গেছে, কারো পা কাটা গেছে, অনেক আর কি, মানে কাটাকুটা ছিল বা কোনো ইয়ে ছিল? হ্যাঁ, অনেক কাটা ছিল। সবাই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে জঙ্গলের ভিতরে দৌড়ে পালা গেছে। তো ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে আবার ব্রোকারকে কল করছে, ঠিক আছে। আচ্ছা, ব্রোকারকে কল করছে এই সমস্যা আমাদের। তো ব্রোকারে আবার ওই দেশের যে ইয়ে ছিল ওরা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে বলতেছে তো এখানে দাঁড়া, ঠিক আছে, সমস্যা নাই, আমরা আসতে। তো এটা হচ্ছে প্রায় 2টা থেকে 3টা। তো ও জঙ্গলের ভিতরে প্রায় সন্ধ্যার সময় আসছে। সন্ধ্যার সময় আমরা সারাদিন জঙ্গলের ভিতরে বসেছিলাম। আচ্ছা, জঙ্গলের ভিতরে সারাদিন বসেছিলাম। ও সন্ধ্যার সময় এসে, আসার সময় কিছু খাবার নিয়ে আসছে, সবাইকে খাওয়া দিয়েছে। খাওয়া দিয়ে আবার হাঁটা শুরু করছে। আচ্ছা, ও ট্রাক থেকে নেমে ট্রাকে যেতে পারলেন না, তার হেঁটে যেতে? হ্যাঁ, ট্রাকে ওই রোড দিয়ে এখন আর নিব না, এখন আবার হাঁটা শুরু করছে। হাঁটা শুরু করি, আবার রাতে হাঁটা শুরু করছে। সন্ধ্যার সময় হাঁটা শুরু করছে, তো পুরা রাতে এখন আবার হাঁটতেছে। হাঁটতে হাঁটতে প্রায় একটা পুরো একটা ফিল্ড, ওকে জঙ্গল ইয়েটি, ওইখান দিয়ে হাঁটায়, ঠিক আছে। আরেকটা রোডের মধ্যে নিচ্ছে। রোডের মধ্যে আগে ওই ট্রাকটা, সেম ট্রাকটা ওইখানে আবার দাঁড়া দিচ্ছে। প্রায় সকাল হইব, প্রায় 4টা বাজে গেছে। 4টা বাজে গেছে, ওই ট্রাকে আবার নিয়ে উঠেছে। উড়াই সকাল থেকে ড্রাইভ করতেছে, প্রায় দুপুর 2টা থেকে 3টা ওই ট্রাকে করে নিতেছে। আবার মিডিলে বৃষ্টি আছে, সবাই ওই ট্রাকের মধ্যে, বৃষ্টি আছে, সবাই ভিজে গেছে। কি করবো আবার কিছুক্ষণ পরে, প্রায় 2টা-3টার সময় একটা ইয়েতে আন্ডারগ্রাউন্ডে নিয়ে, ঠিক আছে, সবাই নামায়, ওই ট্রাক থেকে নামায় একটা আন্ডারগ্রাউন্ডে ঢুকেছে। ওইটা হইলো উপরে হইলো স্কুল, নিচে হইলো আন্ডারগ্রাউন্ড আর কি। সবাইকে ওইখানে নিয়ে রাখছে। রাখার পরে খুব বাজে একটা পরিবেশ। কেন, মানে কি আন্ডারগ্রাউন্ডে হওয়ার কারণে কি বাজে পরিবেশ? আন্ডারগ্রাউন্ডেও খুব বাজে একটা পরিবেশ। আর ওইখানে যে ব্রোকারটা ছিল টেক কেয়ার করা, ঠিক আছে, ও ভালো না। আচ্ছা, ও ভালো না, ঠিক করে খাওয়া দিত না। আবার ওইখানে আমরা বাঙালি ছিলাম কম, ঠিক আছে, বাঙালি ছিলাম আমরা 6জন 7জন, আর ইন্ডিয়ান ছিল অনেক বেশি। ওরা আমাদের সাথে অনেক ইয়ে করতো, খাওয়া দিলে ওরা খাইয়ে ফেলতে, আমাদেরকে খাওয়া দিতেন। পরিবেশটা অনেক ভালো না, ঠিক আছে, যে জায়গায় রাখছে। সারাদিন রাখা হইলো আন্ডারগ্রাউন্ডে, যে সন্ধ্যার সময় স্কুল যে সময় ছুটি হয়ে যায় না, উপরে ছিল স্কুল। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে সারা রাত রাখা হইলো উপরে। ও স্কুলের ভিতরে তখন রাত্রেবেলা থাকতেন? হ্যাঁ, স্কুলের সামনে একটা ইয়ে আছে, খালি জায়গা আছে, ওইখানে রাত্রেবেলা। হ্যাঁ, ওইখানে রাত্রেবেলা রাখে। খুব বাজে একটা পরিবেশ। ওয়াশরুম ইউজ করতে দেয় না, কিছু ইউজ করতে দেয় না। ও ব্রোকারটা অনেক খারাপ ছিল। ওকে টাকা দিল, ঠিক আছে, ও খাওয়া নিয়ে আসে না, ওই টাকাও রাখি দেয়। আমরা যদি কিছু টাকা দিই, ঠিক আছে, ও ওই টাকাটাও রাখি দেয়, আমাদেরকে খাওয়া নিয়ে দেন। খুব বাজে একটা পরিবেশ ছিল, প্রায় এখানে 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহ ছিল? হ্যাঁ, 1 সপ্তাহ এখানে ছিল। খুব বাজে পরিবেশ ছিল ওইখানে। আমাদের এক বড় ভাই ছিল আমাদের সাথে আসছে, ও এত ইয়ে হয়েছে, ঠিক আছে, ও লাস্ট পর্যন্ত বুকার সাথে ওইখান থেকে, বাংলাদেশে ও যে ব্রোকার ছিল ওর সাথে ওইখান থেকে ফোনে ফাইটিং করছে। অনেক বাজে একটা পরিবেশ, ঠিক আছে। তো ওইখান থেকে প্রায় 7 দিন থাকার কথা আমাদেরকে
সন্ধ্যার সময় বাসে উঠে দিছে। আচ্ছা, তো এগুলো সম্পর্কে তো আপনাদের একেবারেই ধারণা ছিল না, এগুলো আপনাদের না কাছে একেবারেই, এগুলো মানে আপনাদেরকে এগুলো যখন ব্রোকার বলছে আপনাদেরকে কি বলছিল, মানে আপনারা মানে কোনোভাবে মানে কল্পনাও করেন এইসব জিনিস নাকি? এইসব জিনিস তো কেউই কল্পনা করে না জীবনে। যদি এইসব জিনিস কল্পনা করতো কেউ আসতো না এই লাইন। আসতো না। কারণ এগুলো তো মানে রীতিমতো মানে আপনি আপনার জীবনকে বাজি রেখে যাওয়ার মতো আর কি, মানে হুম মানে তো এখান মৃত্যুর থেকে পথে যাওয়া। জি হ্যাঁ, তারপরে? ওইখান থেকে ওইখান থেকে হুন্ডাইজে বর্ডার আনছে। হুন্ডাইজে বর্ডার আনার পরে ঠিক আছে, আমাদেরকে সেম আবার ট্র্যাকে উঠে দিছে। আচ্ছা। ট্র্যাকে উঠে দিয়ে ছোট মিনি ট্র্যাক গুলো আছে না, রাইট। হ্যাঁ ছোট রাতের বেলা ওইখান থেকে আমরা এসেছি প্রায় রাতে 3টা বাজে। তো আমাদেরকে মিনিট ট্র্যাক গুলো উঠে দিয়ে উপরে আছে না, উপরে আবার প্লাস্টিক দিয়ে ইয়ে দিয়ে দিছে। ডেকে দিছে। হ্যাঁ ডেকে দিয়ে বান দিয়ে দিছে, কইছে কায়ে যত মাথা না বাইর করে কিছু না বাইর করে, ঠিক আছে। 2টা ট্র্যাকের মধ্যে আমাদেরকে উড়ে দিছে। ছোট ট্রাক না, সিরিয়াস অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এত স্পিডে ও ড্রাইভ করছে, সবার অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক বমি করছে এখানে, আচ্ছা। অনেক জাগি মারছে, বমি করছে, ঠিক আছে। তো ওইখান থেকে বর্ডার ফাঁস করাইছে তো ওইভাবে। একটা ট্রাকের মধ্যে কতজন ছিলেন আপনারা, মানে একটা ট্রাকের মধ্যে উঠে দিছে প্রায় 15 জন 16 জন একটা ট্রাকের মধ্যে উঠে দিছে। 15-16 জন, মানে ছোট ছোট পিকআপ ছোট, গুলা? হ্যাঁ ছোটগুলো, ছোট পিকআপ গুলো এখন কোনো ওই রকম। কোনো থামাথামিও নাই, ওই চলছে তো চলছেই। হ্যাঁ তো চলছে তো চলছে। বমি করছে উপরে কেউ বা ইয়ে করছে, ওর মধ্যেই আপনারা সব ওর ভিতরে সবকিছু, উপরে ডাকনা দিয়ে ও চলছে তো চলছে। আচ্ছা। হম তো ওইখান থেকে নিয়ে একটা বাড়ির মধ্যে আমাদেরকে ঢুকে দিচ্ছে। ঢুকে দেওয়ার পরে আমাদেরকে সন্ধ্যা সারা ওইখানে গেছি 12টার সময় গেছি। 12টার সময় যাওয়ার পরে আমাদেরকে ওইখানে যা গোসল টোসল করছি, সুন্দর করে গোসল করে খাওয়া দাওয়া দিয়েছে, খাইছি। ওর সন্ধ্যার সময় আমাদেরকে বাসে উঠে দিচ্ছে। বাসে উঠা ওই সময়, হ্যাঁ ওই সময় কোনো রেস্ট নাই। আবার সন্ধ্যার সময় বাসে উঠে দিচ্ছে। বাসে উঠে দেওয়ার পরে আমরা বাসে করে আসছিল মেক্সিকো বর্ডারে। আচ্ছা। হ্যাঁ মেক্সিকো বর্ডারে আসার পরে ওইখানে ছোট্ট একটা ইয়ে আছে, লেক আছে। ওই লেকটা পার করে এলো স্টিলের বড় বড় ডামগুলো আছে না, ডামগুলা দিয়ে ফেরি বানায়, ওই ইয়ে দিয়ে পার করতে আমাদেরকে একটা বাড়ির মধ্যে রাখছে। রাখি এ সাইডে ওরা দেখছে, ওই সাইডে দেখছে। যখন দেখছে কেউ নেই, তো ওরা বড় বড় ড্রাম গুলা আর বড় বড় টায়ার গুলো আছে না, ওইগুলা দিয়ে ওরা বোট বানায় আমাদেরকে এপারে আনে দিয়েছে, মেক্সিকোতে আনে দিয়েছে। ও আপনারা তখন ওই ইয়ার থেকে হন্ডুরাস থেকে মেক্সিকোতে আসলেন? না হুন্ডাস ফার্স্ট আসছে আমরা গুয়াতিমালা। ও আচ্ছা, হন্ডুরাস থেকে গুয়াতিমালা। গুয়াতিমালায় এই জিনিসগুলো হলো, কাহিনীগুলা হ্যাঁ গুয়াতিমালা হওয়ার পরে ওখানে আপনারা ছোট যে ট্রাকে করে আপনারা হচ্ছে এখন ওই বর্ডার এরিয়াতে এসে আপনারা এই হুন্ডাস থেকে আমাদেরকে গুয়াতিমালা ঢুকেছিল ছোট ট্রাক গুলাতে করে। ছোট ট্রাক, বুঝতে পারছি। আচ্ছা, ওই ছোট ট্রাকগুলোতে আপনারা তোমরা ক্রস করছেন গুয়াতিমালা? হ্যাঁ গুয়াতিমালা। আচ্ছা। গুয়াতিমালা ছোট্ট একটা দেশ। তাহলে গুয়াতিমালা থেকে আপনারা মেক্সিকো বর্ডারে এসে আপনার মেক্সিকো বর্ডারের হচ্ছে রিভার ক্রস করতে হবে আপনাদেরকে এখন? হ্যাঁ রিভার ক্রস করতে হবে, রিভার। তো এখানে আসার পরে ব্রোকারে দেখছে, সবকিছু দেখার পরে দেখছে আমরা আসছি প্রায় 12টার দিকে। 1-1.5 ঘন্টা দেখছে সবকিছু ফ্রি আছে। ফ্রি থাকার পরে আমাদেরকে ওই ইয়েটা ক্রস করে দিয়েছে, ওই রিভারটা ক্রস করে দিয়েছে। হ্যাঁ রিভারটা ক্রস করে দিয়েছে। ক্রস করে দেওয়ার পরে ওইখানে আমাদেরকে হাঁটতে বলছে, সেম গ্রামের মতো, বর্ডার এলাকা না, গ্রামের মতো। ওইখান দিয়ে ও সামনে হাঁটতেছে, বলতেছে ওদের শুধু ফলো করবে আর ওই পিছে পিছে হাঁটবে। আচ্ছা। একটা ব্রোকার ছিল, আচ্ছা ঠিক আছে। ওদের ফলো করে হাঁটতেছে হাঁটতেছে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে একটা ইয়ে ছিল, 2-3টা ইয়ে ছিল আর কি, কাজ ছিল। তো সবাইকে ওইখানে উঠে দিচ্ছে। কি ছিল? কার। ও কার, আচ্ছা, কারের মধ্যে উঠে। হ্যাঁ সবাইকে উঠে দিয়েছে। তো ওইখানে উঠে যাওয়ার পরে কারে উঠে যাওয়ার পরে ওইখান থেকে একটা ছোট্ট একটা সিটি তাফাসুলা নামে, ঠিক আছে, মেক্সিকোতে। ওইখানে আসছি আর কি। ওইখানে আসার পরে ওইখানে আবার আমাদের বাংলাদেশের ব্রোকার আছে। মেক্সিকোতে আমাদের বাংলাদেশের ব্রোকার আছে, ও আবার সবকিছু টেক কেয়ার করে। ইন্ডিয়ান এন্ড বাংলাদেশের লোক যারা আসে তাদেরকে ওরা টেক কেয়ার করে। তো ও হোটেলে উঠছি, উঠার পরে খাওয়া দাওয়া করছি। প্রায় ওইখান থেকে আবার ইমিগ্রেশন করতে হয়।
ওইখান থেকে যে কোনো মেক্সিকোর ইয়াতে আর কি ইমিগ্রেশন। হ্যাঁ, বাসে নইলে ফ্লাইটে যেতে হলে একটা ইয়ে লাগে, রিসিট লাগে। ওই রিসিট ইমিগ্রেশন করা ছাড়া ওই টিকিট গুলো দিবেন। আচ্ছা। তো ওইখানে প্রায় এক সপ্তাহ আগে আসি, এক সপ্তাহ রেস্ট নিয়েছি। এক সপ্তাহ রেস্ট নেওয়ার পরে আবার ওইখানে ক্যাম্পে যাই ঢুকতে আর কি। ক্যাম্প অনেক খারাপ অবস্থা। তো ওইখানে ক্যাম্পে যাই ঢুকছি, একদিন সন্ধ্যার সময় যাই ঢুকে দিয়েছে, সিরিয়াস খারাপ অবস্থা। ছোট্ট একটা ক্যাম্প, অনেক অনেক লোক। আচ্ছা, ক্যাম্পের মধ্যে কি কোনো রুম ছিল না জাস্ট ওপেন খোলা? রুম ছিল, বাট রুম সব তো রুম বুকিং, এমনকি যেখানে খাওয়া দেয়, ঠিক আছে, কিচেন, ওই রুমটা ফুল বুকিং। এমনকি ছোট্ট একটা মাঠ আছে, ওইটাও বুকিং। যেখানে ধরেন লোক থাকার দরকার হলো 1000, ঠিক আছে, ওইখানে লোক হইলো 3000। এবং সবাই কি আমেরিকা যাওয়ার জন্যই ওখানে? হ্যাঁ, সবাই আমেরিকা যাওয়ার জন্য। তার মানে আপনারা মেক্সিকোতে, এখন মেক্সিকো বর্ডার ক্রস করার পরে আপনারা আমেরিকার বর্ডারের কাছাকাছি চলে আসছেন অলমোস্ট? না, মেক্সিকো ঢুকার পরে, ঠিক আছে, মেক্সিকো ফার্স্ট বর্ডার থেকে লাস্ট বর্ডার আসতে হলে যে কোনো বাসের টিকিট নিতে হলে, বিমানের টিকিট নিতে হলে ওই ইয়ে লাগবে, যে কোনো একটা ইয়ে লাগবে, টিকিট বা একটা টোকেন লাগবে। হ্যাঁ, টোকেন লাগবে। ওইটা নিতে হলে ক্যাম্পে যাইতে হবে। আচ্ছা, ক্যাম্পে আপনারা আসছেন হচ্ছে ওই জিনিসটা নেওয়ার জন্য। ওটা ছাড়া পাসটা নিয়ে তারপরে আপনারা যেতে হবে। হ্যাঁ, ওইখানে যাইলে একটা রিসিট দেব, 15 দিন 1 মাস একটা রিসিট দেব। ওই রিসিটের টাইমের মধ্যে দ্যাট ছাড় দিতে পার কি সবকিছু পাওয়া যাবে। ওকে। হ্যাঁ, ওইখানে সিরিয়াস অবস্থা খারাপ। সন্ধ্যা ধরেন সকালে, ওইখানে 3 বেলা খাওয়া দেয়, ঠিক আছে। সকালে যদি সিরিয়ালে খাওয়া হয়, সকালে খাওয়ার পর হইলো দুপুর বেলা। আর দুপুরে সিরিয়ালে দাঁড়াইলে দুপুরে খাওয়ার পর হইলো সন্ধ্যাবেলা। সিরিয়াল প্রত্যেকদিন ওইখানে বেজাল হইতো। শোয়ার জায়গা নিয়ে বেজাল হইতো অনেক। কারণ যেখানে থাকার দরকার 1000 লোক, ওইখানে 3000 লোক, ঠিক আছে। তো ওইখানে এই সমস্যার ভিতরে প্রায় 15 দিন ছিলাম। আচ্ছা, 15 দিন থাকার পরে আমাদের ইমিগ্রেশনের সবকিছু আমাদের কি দিয়েছে। 15 দিন পরে আমরা ওইখান থেকে বাইরে এসেছি। আচ্ছা, ওইখান থেকে বাইরে আসার পরে 2-3 দিন ছিলাম। 2-3 দিন পরে আমাদেরকে বিমানের টিকিট দিয়েছে। আমাদেরকে লাস্ট বর্ডারে, মেক্সিকো লাস্ট বর্ডারে। তো ওইখান থেকে আমাদেরকে একদিন সকালবেলা নিয়ে বিমান উঠে দিয়েছে। ওইখান থেকে সিটিতে আসছি, মেক্সিকো সিটিতে আসি। ওইখানে ট্রানজিট ছিল। কতক্ষণের জার্নি ছিল? ট্রানজিট ছিল ওইখান থেকে আমরা প্রায় 2 ঘন্টা আইসি হলো সিটিতে। ট্রানজিট ছিল প্রায় সন্ধ্যার সময়। 7-8 ঘন্টার ট্রানজিট ছিল আমাদের সিটিতে। ওইখান থেকে আসছি হলো আমরা আমেরিকার বর্ডারে। ওইখানে আসার পরে আমাদেরকে দোকান রিসিভ করে হোটেলে নিয়ে গেছে। তো হোটেলে নিয়ে যাওয়ার পরে আমরা 6 জন ছিলাম বাঙালি, ওদেরকে আলাদা করে গেলেছে। তো আলাদা করে তো একদিন দেখছি, ওই সময় বলে বর্ডার ভালো না, এখন আমরা ফার্স্ট দিন ঢুকুম, আছে সমস্যা নেই। তো ফার্স্ট দিন দুই ভাগে নিব, 3 জন করে। আমরা 6 জন ছিলাম, 3 জন করে 6 জন নিব, আছে সমস্যা নেই। তো আগে আমাদের 3 জন গেছে, 3 জন ফ্রেন্ড গেছে। তো ওরা গেছে আগে, ঠিক আছে। ওদের আধা ঘন্টা পরে আমরা গেছি। তো বর্ডার যাওয়ার পরে একটা রিভার আছে, ওরা দেখা দেয় ওই পাশে হলে আমেরিকা, এই পাশে মেক্সিকো। তো রিভারটা সাথে ওই পাশে যাইতে হবে। মেক্সিকো সাথে সাথে ওইদিকে গেলে আমেরিকা। হ্যাঁ, ওইদিকে যাইলে আমেরিকা, ঠিক আছে। তো ওরা গাড়ি দাঁড়া করে, এরা আমাদেরকে রিভারের সাইডে গাড়ি দাঁড়া করে নামা দিচ্ছে রিভার। তো আমরা সাতটা এই পাশে আইছি। আসার সময় হাতে করে কিছু জামা কাপড় নিয়ে আসছি, সবগুলা চেঞ্জ করে এগুলো করছি। তো এ পাশে আসার পরে একটা জঙ্গল ছিল ছোট্ট। তো ওইটা ফাড়ি দিই, জঙ্গলটা ফাড়ি দিয়ে আমরা রাস্তার মধ্যে আসছি। রাস্তার মধ্যে প্রায় 10 মিনিট হাঁটার পরে আমাদেরকে আসি ওইখানে পুলিশে ধরছে। ধরে জিজ্ঞাসা করতেছে, তো দেশ কোন জায়গায়? কোন দেশে পুলিশ ধরলো? এটা আমেরিকান পুলিশ। আচ্ছা। ওরা জিজ্ঞাসা করছে, আপনারা তো অলরেডি আমেরিকার মানে ল্যান্ডে চলে উঠে গেছেন।
হ্যাঁ আমেরিকাতে আসি গেছি। তো আসি যাওয়ার পরে ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে তোর দেশ কোন জায়গায়, তো আমরা আমাদেরকে নাম বললাম, সবকিছু বললাম, বলার পরে ওরা আমাদেরকে গাড়িতে উঠেছে। গাড়িতে উঠে আমাদেরকে একটা আইসরুম নামে একটা জায়গা আছে ওইখানে নিয়ে গেছে। আচ্ছা, আইস রুম। ওইখানে, হ্যাঁ আইসরুম। সবাই আসার পরে ফার্স্টে ওইখানে রাখে আর কি। আচ্ছা, হম, ওইখানে নিয়ে গেছে, ওইখান থেকে ক্যাম্পে পাঠায়। ওইখানে নিয়ে গেছে, যাওয়ার পরে আমাদের আগে যে তিনজন লোক পাঠাইছে আমাদের ফ্রেন্ড, তো 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 আমাদের তিনজন যে ফ্রেন্ড আগে পাঠাইছে ওইখান থেকে একজন রে আবার অন্য ব্রোকারে উঠে নিয়ে গেছে। উঠাই নিয়ে গেছে মানে? উঠে নিয়ে গেছে মানে বর্ডারে অন্য অন্য ব্রোকার থাকে, ঠিক আছে, ওরা নিয়ে যায় আবার টাকা চায়। ও মানে কিডন্যাপিং করে আর কি। হ্যাঁ কিডন্যাপিং করে। ওই ওই আমাদের আগে যে তিনজন আসছে ওইখান থেকে একজনে নিয়ে গেছে। আচ্ছা, তো আমরা আসি ওইখানে, ওই দুইজন আসছে, দুইজন আসার পরে ওদের সাথে কথা হচ্ছে, ওরা বলতেছে এই সমস্যা হয়েছে আমাদের সাথে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বাট আল্লাহর রহমতে আমাদের সাথে কোনো সমস্যা হয় না। তো ওইখানে আইসিইউমে গেছি, আইসিইউমে থাকার পর প্রায় 1 মাস ছিলাম। আচ্ছা, আইসিইউমের অবস্থা সিরিয়াস খারাপ। ছোট্ট একটা রুমের মধ্যে অনেকগুলা লোক রাখে, আর কিছুই দিব না, ঠিক আছে, ব্ল্যাঙ্কেট নাই কিছু না, একটা ছোট্ট একটা পেপার দিব আচ্ছা, গায়ে দেওয়ার মতো, প্লাস্টিক পেপার। আর 3 বেলা শুধু ব্রেড দিব, আচ্ছা, আর সপ্তাহে একদিন শুধু একটা বার্গার দিব, ব্রেড দিব আর একটা আপেল দিব। সিরিয়াস আইসিইউ, সিরিয়াস অবস্থা খারাপ। 1 মাস ছিলাম, ঠিক আছে। 1 মাস থাকার পরে আমাদেরকে ওইখান থেকে ক্যাম্পে ভাড়া দিছে। আচ্ছা, ওইখান থেকে আমাদেরকে ক্যাম্পে ভাড়া দিছে। ক্যাম্পে ভাড়া দেওয়ার পরে আমরা টেক্সাসে আমরা ক্যাম্পের মধ্যে 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ থাকার পরে ওই ক্যাম্পটা অনেক ভালো ছিল। ক্যাম্পের মধ্যে আবার সবকিছু ঠিক আছে, খাওয়া দাওয়া এভরিথিং সবকিছু ঠিক আছে ক্যাম্পের মধ্যে। ওইখান থেকে আবার আমাদেরকে আমাদের ওইখান থেকে আমাদের 3জনের ট্রান্সফার করে দিয়েছিল জর্জিয়াতে। আচ্ছা, সরি জর্জিয়াতে না, আমাদের 3জনকে ট্রান্সফার হয়েছিল লুজিয়ানাতে, ঠিক আছে। আচ্ছা। তো ওই সময় ট্রান্সফার করেছে লুজিয়ানা ক্যাম্পে। হ্যাঁ লুজিয়ানা ক্যাম্পে আমাদের 3জনকে ট্রান্সফার করে দিয়েছে, বাঙালি আর অন্য অন্য দেশের লোক ছিল, ঠিক আছে। আপনারা গেলেন কিসে ওই লুজিয়ানাতে, নিয়ে গেল কিসে, বাই রোডে? না না, আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছে ওই সময়। আমাদেরকে সন্ধ্যার সময় বাইর করছে ক্যাম্প থেকে, ঠিক আছে। ক্যাম্প থেকে বাইর করে আমাদের হাতে শিকল পরাইছে, পায়ের শিকল পরাইছে, মাজার শিকল পরাইছে, পরায় আমাদের টোটাল 150 লোক নিয়েছে আর কি। ওইখানে ক্যাম্প খালি নাই, এই কারণে সবাই এদিকে ট্রান্সফার করে দিয়েছে। ধরেন সব দেশের লোক ছিল, সব দেশের লোক টোটাল 150, সব হাত পায়ে এভরিথিং শিকল পরায়, ঠিক আছে। আমাদেরকে বাসে উঠেছে, বাসে উঠে ডাইরেক্ট বাস নিয়ে এয়ারপোর্টে ঢুকাইছে। ওইখান থেকে এয়ারপোর্টের ভিতরে ঢুকাই বাস থেকে ডাইরেক্ট বিমান উঠে দিয়েছে। আচ্ছা, বিমান বিমান নরমাল বিমানের মতো ছিল, ফ্লাইট প্ল্যান কি অন্যরকম ছিল? না না, বিমান ভালোই ছিল, নরমাল রেগুলার প্লেনের মতো। হ্যাঁ রেগুলার প্লেনের মতো। ওইগুলোতে উঠে দিয়েছে, ওইগুলোতে উঠে দিয়ে ওইখানে লুজিয়ানা যাওয়ার পরে ওইখানে আবার ওই ক্যাম্পের লোক ছিল, ওরা আবার আমাদেরকে রিসিভ করছে, রিসিভ করে ক্যাম্পে নিয়ে সবকিছু লিস্ট করছে, লিস্ট করে আমাদেরকে সবকিছু দিছে, রুম টুম দিছে। প্রত্যেকটা ক্যাম্পে গেলে জামা কাপড় রুম টুম ওদের সবকিছু ইউজ করতে হয়। হ্যাঁ ক্যাম্পে সবকিছু ভালো আছে, আর 3 বেলা খাওয়া দাওয়া ক্যাম্পে এভরিথিং ঠিক আছে। তো আমরা ওইখানে প্রায় 1.5 মাস থাকার পরে আমাদের ইন্টারভিউ ডেট পড়ছে। তো ইন্টারভিউ ডেট পড়ার পরে আমরা ইন্টারভিউ দিচ্ছি, আল্লাহর মতো আমরা সবাই ইন্টারভিউতে উইন হয়েছি। আমাদের ইন্টারভিউ নিয়েছে এক একজনের, আমার প্রায় 1 ঘন্টা 45 মিনিট ইন্টারভিউ নিয়েছে। না ক্যাম্পে ইন্টারভিউ নেয় আইসি অফিসারে, ইউএস আইসি অফিসারে ইন্টারভিউ নেয়, কি কারণে আসছে, কি তোদের দেশে কি সমস্যা, কি কারণে আসছে, এগুলো নিয়ে ইন্টারভিউ নেয় আর কি। হ্যাঁ প্রায় আমার 1 ঘন্টা। কারণটা দর্শানো, এবং কারণ দর্শানো যদি তাদের মনপুত হয় তাহলে কি আপনাদেরকে যদি ওই যে সব কারণগুলো দেখায়, ওরা কোশ্চেন করে, যদি ওদের কাছে ভালো ইন্টারভিউ তো উইন দিব, না হলে ওরা ফেল দিবে আর কি। ফেল দিলে আবার এগুলোর জন্য বহুত ঝামেলা, আপিল করতে হয়, এগুলো সবকিছু টেক কেয়ার করে আবার লয়ারে।
আচ্ছা, মানে আপনাদের মধ্যে কারো কি এরকম হয়েছিল যে ফেল করছিল? না, আমাদের মধ্যে কেউ ফেল করে নাই, আমাদের মধ্যে সবাই উইন করছে, বাট অন্য অন্য লোক ফেল করছে, বাট ওদের অনেকের আবার, যারা ফেল করে ঠিক আছে তাদেরকে অনেকের আবার দেশে পাঠাতে হয়। আচ্ছা, অনেকে যদি জজ ভালো না পড়ে বলে আইস অফিসার এটা ভালো লাগে না ওর কাছে, আমার কাছে আমি তার কথা মতো একমত, আচ্ছা, ঠিক আছে, কোনো চার্জ নাই, ওদেরকে দেশে পাঠাই দেয়। আচ্ছা। তো আমাদের ইন্টারভিউ শেষ হয়েছে, ওইখান থেকে আমাদেরকে পাঠাইছিল জর্জিয়াতে। জর্জিয়াতে যাওয়ার পর তো ওইখানে তো ক্যাম্প ভালো না, ঠিক আছে, জজে বন্ড দেয় না, কিছু না, দেশে পাঠাই দেয়। বাঙালি অনেক লোক ওইখানে, ঠিক আছে, দেশে পাঠাই দেওয়ার মতো অবস্থা, সবাই ওইখানে রাখছে, ওইগুলো একসাথে দেশে পাঠায় প্রায় 35-40 জন। ওই ক্যাম্পটা ভালো না, আমাদেরকে পাঠাইছে ওই ক্যাম্পে। ওই ক্যাম্পে জজ হইল 3 জন, একজনের কাছে যাইলে টোটাল ও এসালাম দিব, মানে যদি যে কথাগুলো বলছেন ওই কথাগুলো সব প্রুফ অফ অ্যাড্রেস দিতে পারেন ওকে, ও আপনাকে গ্রিন কার্ড দিয়ে ওইখান থেকে বাইর করে দিবে, ঠিক আছে। গ্রিন কার্ড বলতে আমেরিকান গ্রিন কার্ড না আপনাকে? হ্যাঁ, না না আমেরিকান, ঠিক আছে, ও আপনাকে উইন দিয়ে দিব যদি আপনি যে কথাগুলো বলছেন সব প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট শো করতে পারেন, ঠিক আছে। ওইখানে জজ 3 জন, একজন সব প্রুফ অফ অ্যাড্রেস দেখাতে পারেন, ওর কাছে ভালো লাগে, ও আপনাকে উইন দিয়ে দিব, আপনি 1 বছর পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। আর 1 বছর পরে আসবে আর কি। আরেকজন হইলো ওর কাছে যদি আপনার হয় ফাইল যায়, ঠিক আছে, ও আপনার কিছুই দেখবে না, আপনাকে টোটাল $35,000 বন্ড দিবে। $35,000 জরিমানা দিবে। $35,000 জরিমানা। মানুষ কোথা থেকে দিবে? এটা দেশ থেকে আনি দিব, যেভাবে হোক দিয়ে জরিমানা দিবে, দিয়ে এটা বাইরে হয়ে চলে যেতে হবে, একটা ডকুমেন্ট দিতে হবে। এই জরিমানাটা দিলে কি আপনি আমেরিকায় থাকবেন না, তার আপনাকে আবার জরিমানা নিয়ে পাঠিয়ে দিবে বাংলাদেশে? না, এটা এই জরিমানাটা পে করার পরে আপনাকে ছাড়া দিব ক্যাম্প থেকে, এই টাকাগুলো আপনাকে আবার ওরা পে করবে, সমস্যা নেই। আচ্ছা, এই টাকাগুলো আবার যে সময় আপনি এসালাম উইন করবেন না, ওই টাকাগুলো আবার দিয়ে দিবে। ওকে, আচ্ছা, এটা হলো একটা ডকুমেন্ট। বুঝতে পারছি। ওকে, তারপরে আরেকটা জজ ছিল, ওই জজটা $8,000-9,000 জরিমানা করে আর কি, ঠিক আছে। তো সবাই অনেক ভালো জজ করছে, তো এখান থেকে আমাদের প্রসেসিং শেষ হয়েছে, আমার আবার $35,000 যে ও পড়ছে আমার জজ। হ্যাঁ, তো আমার কোর্ট যেদিন ছিল ফার্স্ট কোর্ট, আমি গেছি কোর্টে, ও আমাকে জিজ্ঞেস করছে তোর কোনো লয়ার আছে? আমি বলছি না, আমার কোনো লয়ার নাই। ও আমাকে আরেকটা ডেট দিছে 15 দিন পরে, এই ডেটের সময় তুই লয়ার নিয়ে কোর্টে আসবি। তো আমার এক আঙ্কেল আছে এখানে, আমি ওর সাথে যোগাযোগ করছি, ও লয়ারের সাথে যোগাযোগ করছে, ওই ডেটের সময় লয়ার ছিল কোর্টের মধ্যে। আচ্ছা, ওই ডেটের সময় কোর্টে আবার গেছি, আবার যাওয়ার পরে লয়ারের সাথে কথা হয়েছে, ও আমার বলো 35,000 বন্ড, তুই হ্যাপি? কিছুই করার নাই, লয়াররা আবার অ্যাপ্লাই করতে চাইছে করেন, নেক্সট টাইম অ্যাপ্লাই করলে 75,000। অ্যাপ্লাই করলে বিপদ। হ্যাঁ, অ্যাপ্লাই করলে বিপদ। তো আর কি কথা আছে এখান থেকে, ওই ক্যাম্পটা সিরিয়াস খারাপ, ঠিক আছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে প্রায় 75 থেকে 35 জনের মতো সবাই করে রাখে দিছে, ওইখান থেকে শুধু দেশে পাঠাই, ওদের সব প্রসেসিং ডান, মানে দেশে পাঠানোর জন্য। দেশে পাঠানো। এরকম তারাই এত দূর জার্নি করে গেল, জঙ্গল মঙ্গল পার হয়ে যাওয়ার পরে তাদেরকে মানে তাদের অ্যাসাইলাম তারা উইন করতে পারেনি আর না, অ্যাসাইলাম উইন করতে পারে না, ওরা যে পেপারগুলো দিছে জজের কাছে এগুলা হয় নাই। আচ্ছা, গ্রহণযোগ্য হয় না, ওদেরকে দেশে পাঠা দিবে, ঠিক আছে। এখানে কোনো মানে ওখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই? না, ওইখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তো আমরা $35,000 বন্ড দিয়ে বাইরে হয়েছি, বাট আমাদের সাথে একজন ছিল, ও সেম অবস্থা হয়েছে বলতে, ওরও যে জজ অ্যাসালাম আছে না, ও পড়ছে, ও বন্ডা না, ওদের এসালাম খেলতে বলছে, প্রায় ও 7-8 মাস ছিল ক্যাম্পের ভিতরে, ও এখানে ছিল, থাকার পরে সব পেপার দিছে, একবার জজের কাছে ভালো লাগে নাই, ও আবার আপিল করছে,
আবার আপিল করছে, আপিলের সময় হয়েছে বাট চেঞ্জ হয়েছে, ওদের আইস অফিসার আবার ছাড়ে দিছে ফ্রিতে। ও, তাকে ছেড়ে দিছে? তাকে ছাড়ে দিছে। তারপরে কি হলো আপনার? তাহলে বন্টন দিয়ে বের হলেন? হ্যাঁ, বন্টন সব প্রায় 15 দিন লাগবে। এগুলা সব টাকা জমা করছে, জমা করে এগুলা জমা দিচ্ছে। জমা দেওয়ার পর আমাকে একদিন সন্ধ্যাবেলা ওরা ছাড়ে দিছে। আমার এক আঙ্কেল ছিল এখানে, ও আমাকে বিমানের টিকিট কাটে দিচ্ছে, ওরা আমাকে নিয়ে এয়ারপোর্টে দিচ্ছে, আমি ফ্লাইটে চলে আসছি আর কি এখানে। আচ্ছা, তো আপনি আমেরিকায় ওই বর্ডার থেকে মেক্সিকান বর্ডার, তাই না? মেক্সিকান বর্ডার এখান থেকে ডাইরেক্ট? ও না, আপনার মেক্সিকান বর্ডার থেকে তো আপনার যেহেতু ক্যাম্প চেঞ্জ করা হয়েছিল। হ্যাঁ, ক্যাম্প চেঞ্জ করে আমি জর্জিয়া থেকে জর্জিয়া ক্যাম্পে আসলেন। তো জর্জিয়া ক্যাম্প থেকে আপনি কোথায় আসলেন আমেরিকা? আপনার আমি নিউ ইয়র্কে আসছি। ডাইরেক্ট নিউ ইয়র্কে চলে আসলেন? হ্যাঁ, নিউ ইয়র্কে আসছি। আচ্ছা, তো নিউ ইয়র্কে এসে প্রথমে কি করলেন, কি হলো আপনার মানে এক্সপেরিয়েন্সটা কি? নিউ ইয়র্কে আসার পরে ওইখানে আমাদের কাজিন ছিল, ওর বাসায় ছিলাম। বাসায় থাকার পরে ওইখান থেকে আবার চলে আসছে নিউ জার্সিতে। আমার আঙ্কেল এখানে আছে, তো এখানে আসার পরে ও আমাকে সবকিছু টেক কেয়ার করছে, ও আমাকে এখানে জব দিছে আর কি। এখন বর্তমানে আপনি নিউ জার্সিতে আছেন? হ্যাঁ, নিউ জার্সিতে আছি। নিউ ইয়র্কে কতদিন ছিলেন? নিউ ইয়র্কে 15 ডেজ। ও, 15 ডেজ ছিলেন, তারপরে আপনি সরাসরি চলে আসেন নিউ জার্সিতে? হ্যাঁ, নিউ জার্সিতে আসছি। আসার পরে আমার আঙ্কেল আমাকে এখানে জব দিছে, আমি এখানে জব করতেছি। আচ্ছা আচ্ছা, নিউ ইয়র্কে আপনি কোনো জব করেননি? না, নিউ ইয়র্কে আমি কোনো জব করিনি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার এখানকার পরিস্থিতি, আপনার অ্যাসাইনমেন্ট বা এই জিনিসপত্র যে ডকুমেন্টারিজ বিষয়গুলো ছিল সেগুলো মোটামুটি শেষের দিকে? হ্যাঁ, অলমোস্ট আমার শেষের দিকে। আমার এবছর ফেব্রুয়ারি মাসে আমার ফাইনাল ছিল, বাট কোর্ট অফ তো এই কারণে আমার আবার ডেট চেঞ্জ করে দিয়েছে নেক্সট ইয়ার অক্টোবর। আচ্ছা, প্যান্ডেমিকের কারণে? হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে এখন আপনি ওয়েট করছেন যে আপনার এটা উইন হয়ে গেলে আপনি কি তখন 1 বছরের পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, এটা উইন হওয়ার পরে 1 বছর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই, 1 বছর তারপরে গ্র্যাজুয়ালি সিটিজেনশিপ এবং হ্যাঁ বাকি জিনিস প্রসেস যেগুলো হয়। জি। তো আপনার এই যে জার্নিটা করলেন, এই যে বাংলাদেশ থেকে এইখানে আসা পর্যন্ত জার্নিটা যে করলেন, আপনার মানে এক কথায় যদি বলি যে অনুভূতিটা বর্ণনা করতে, এক কথায় কি বলবেন? মানে আপনার এটা কি রাতের কোনো দুঃস্বপ্নের মতো, নাকি এটা এক্সপেক্টেড ছিল আপনার কাছে? হ্যাঁ, না, এটা রাতের দুঃস্বপ্নের মতো। যদি কেউ জানে এই প্রসেসিং এর রাস্তায় কেউ আসবে না, ঠিক আছে, বাট রাস্তায় আসার পরে যে প্রসেসিং, ঠিক আছে, ওই সময় সমুদ্রে নামার পরে, ঠিক আছে, সামনে যাইতে পিছিয়ে যাইলে সমস্যা, ওই রকম আর কি। কিন্তু এই যে বিশাল জার্নিটুকু, এই জার্নিটা কিন্তু কারো অজানা না, সবারই মোটামুটি অনেকেরই জানা। তারপরও মানুষ কিন্তু এই পথে পাড়ি দেয়। আপনার কি মনে হয় যারা আপনার সঙ্গে ছিল, মানে এটা কি তারা মানে একান্তই মানে কোনো উপায় অন্ত না পেয়েই রওনা দিচ্ছে? মানে মোরালেস তো সবাই মনে করেন, আপনি রওনা দেওয়ার আগেও নিশ্চয়ই কম বেশি শুনেছিলেন, তাই না, যে এই পথে? হ্যাঁ, কম বেশি শুনছি, বাট এতটা শুনি না যতটা ফিল করছি রাস্তায়। মানে এটা তার মানে আমরা বলতে পারি যে আপনার গল্পটা শুনেও আমরা যতটুকু অনুভব করলাম, এই অনুভূতিটা আসলে কত পার্সেন্ট বলবেন? 5% অনুভূতি। কিন্তু আপনি যে প্র্যাকটিক্যালি যেটা দেখছেন, এটা আসলে প্র্যাকটিক্যালি কেউ না দেখলে এটা তার অনুভব করা সম্ভব না। হ্যাঁ, প্র্যাকটিক্যালি না দেখলে কেউ এটা ফিল করবে না, কারণ কাউকে বলি কাউকে বোঝানো সম্ভব না এটা, যে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তার থেকে ভালো অভিজ্ঞতা আসলে কারোই হওয়া সম্ভব না। যে এটা ফিল করছে সে জানে তার লাইফের উপরে কি গেছে। তো আপনাকে যদি এখন বলা হয় যে এরকম একটা, যদি এরকম ভাবে বলা হয় যে আপনাকে এই জিনিসগুলো করা হবে এবং এইভাবে আপনাকে পাড়ি দিতে হবে নতুন করে, ধরেন আপনি এখনো আসেননি, যদি বলা হয় বাংলাদেশ থেকে এইভাবে এই জিনিসগুলো করে আসতে হবে, একটা ধরেন মুভির মতো দেখালো আপনাকে, মুভির মতো দেখা যদি বলা হয় যে এই জিনিসটা পার হতে হবে, আপনি কি আসবেন তখন? যে না, কেন আসবেন না? আমেরিকা স্বপ্নের শহর। স্বপ্নের শহর হলে আমি যেটা পাড়ি দিয়েছি এটা জীবনেও আরাম মনে। তা আপনি মনে করেন যে
যারা এরকম অনেকেই তো আমেরিকা আসতে চায়। আমেরিকা মানুষের কাছে সোনার হরিণের মতো, বিশেষ করে এশিয়ান কান্ট্রিতে যারা থাকে, বাংলাদেশ বিশেষ করে, যদি বাংলাদেশের কথাই পার্টিকুলারলি বলি, অনেকের কাছে সোনার হরিণের মতো। তো সোনার হরিণের খোঁজে তো সবাই অনেকেই আসতে চায়। তাদের জন্য আপনার মেসেজটা কি? তারা কি এই পথটাকে আসবে, নাকি তাদের এই পথ কোনোভাবেই বেছে নেওয়া উচিত না? আপনার কি মনে হয় তাদের জন্য কি মেসেজ আপনার? এই পথটা কোনোভাবে বেছে নেওয়া উচিত না। যাদের আসার ইচ্ছা আছে স্টাডি করো, ভিজিট বিষয়ে আসো এন্ড স্টুডেন্ট বিষয়ে আসো, এগুলো ঠিক আছে, বাট এই রোডে আসাটা উচিত না। কারণ এই রোডে হচ্ছে আপনার জীবনের সাথে বাজি রাখার মতো অবস্থা, জীবনের সাথে বাজি রাখার মতো, এবং কি পুরো জানটা হাতে নিয়ে আসা আর কি। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার যে কোনো সমস্যা হয়ে যেতে পারে। মানে আপনার জীবন এবং মৃত্যুর একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই জার্নিটা করার মতো অবস্থা, যেখানে আসলে কখন মৃত্যু হাতছানি দেবে কোনো ঠিক নাই, কোনো ঠিক নেই। কিন্তু তারপরেও মানুষ অসাধ্যকে সাধ্য করার জন্য এরকম বিপজ্জনক রাস্তা বেছে নিচ্ছে, এখনো নিচ্ছে, হয়তো অতীতেও নিবে। তারপরেও আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গল্পগুলোকে তুলে নিয়ে আসা, যাতে মানুষ যে জিনিস আমাদের মানবজি বললেন যে তাকে যদি এই জিনিসটা আগে বলা হতো, তাহলে হয়তো বা সে তাকে যদি কেউ মানে কোনো টাকা পয়সা ছাড়াও নিয়ে আসতো যদি আমেরিকায়, হয়তো বা সে সেটাও রাজি হতো না, তাই নয় কি? তো জিনিসটা আসলে এরকমই। গল্পগুলো আমরা শুনে সেই গল্পগুলো থেকে কে কতটুকু নিবে এটা আসলে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যে নিবে তার জন্য সেখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে, আর যে শুধুমাত্র গল্প আকারে নিবে, এন্টারটেনমেন্ট আকারে নিবে, তার কাছে এটা শুধুই এন্টারটেনমেন্ট। কিন্তু আমাদের এই প্রবাস গল্পের যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসে যারা আছে তারা বিভিন্ন সংগ্রাম করে হয়তো প্রবাসে এসেছে, সংগ্রাম করে টিকে আছে, এই সংগ্রামের গল্পগুলোকে তুলে নিয়ে আসাই প্রবাস গল্পের আসল উদ্দেশ্য। তো মাননীয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই জার্নির বা আমেরিকা আসার, এই স্বপ্নের পৃথিবীর মধ্যে স্বপ্নের শহরে আসার যে কি বলবো তিক্ত অভিজ্ঞতা, এই যে জার্নিটুকু আসলে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনার সর্বমোট জার্নি কতদিন লাগলো তাহলে আপনার বাংলাদেশ থেকে এই জার্নিটুকু কমপ্লিট করতে আমেরিকা আসার? বাংলাদেশ থেকে আমার টোটাল 9 মাসের মতো সময় লাগছে, সব ক্যাম্প মিলে 9 মাসের মতো সময় লাগছে। এবং আপনাকে কতগুলো দেশ পার হতে হয়েছে এই আসার জন্য? আমার টোটাল 14টা দেশ পার হইতে হয়েছে। 14টা দেশ। আপনি কতদিন তাহলে পায়ে হাঁটলেন? আমি পায়ে হাঁটছি, এক জায়গায় হাঁটছিল 6 দিন, আরেক জায়গায় ডিফারেন্ট জায়গায়, এক জায়গায় একটা না শুধু 6 দিন, পানামার জঙ্গলে 6 দিন হাঁটছি। তো মোটামুটি 6 দিন প্লাস এদিকে আরো যদি যোগ করি, তাহলে মোটামুটি 10-15 দিনের মতো পায়ে হাঁটা ছিল। হ্যাঁ জি। তো 14টা দেশ, 10-15 দিন পায়ে হাঁটা, এবং পানামার মতো একটা গহীন জঙ্গলে, মানে রীতিমতো পশু পাখির সাথে যুদ্ধ করে টিকে থাকা, জীবনের সাথে যুদ্ধ করে, এবং সেই সাথে অনেক সঙ্গীকে হারানো। নিশ্চয়ই আপনি সব সঙ্গীকে হয়তো বা যাদের সাথে রওনা দিয়েছিলেন, জার্নি শুরু হয়েছিল, সবাই নিশ্চয়ই আপনার সাথে শেষ অবধি আসেন, কাউকে না কাউকে হারাইছেন। যেমন আপনি আপনার বন্ধুর কথা বললেন যে তাকে কিডন্যাপ করে নিয়ে, তার সাথে পরে দেখা হয়েছিল আপনার? হ্যাঁ, তার সাথে পরে দেখা হয়েছে, প্রায় 15 দিন, 1 মাস পরে আবার আসছে। ওদের অনেক মাইদুল করছে, অনেক পরে প্রায় $3000 নাকি $4000 দিয়ে ওইখান থেকে আইছে। তো আসলে জিনিসটা এরকম যে জঙ্গলের পশুর কাছ থেকেও যদি ছাড়া পেয়ে যান, তাহলে হয়তো বা মানবরূপী পশু যারা আছে তাদের হাতেও পড়তে পারেন। হ্যাঁ, তো এই রাস্তা মানে টাকা দিয়ে লটারি কিনা ঠিক আছে, আর এলো জানটা হাতে নিয়ে। রাইট। তো তারপরেও যে আপনি এত এই কষ্ট জার্নি করে আজকে আমেরিকায় প্রবেশ করতে পেরেছেন, এবং আজকে বর্তমানে আপনি গ্রিন কার্ডের কাছাকাছি গেছেন, যেটা সবার স্বপ্নের একটা বিষয়। অবশ্যই এই কষ্টটা আপনার সার্থক হয়েছে, এটার জন্যই আসলে ভালো লাগা। এত কষ্টটা পরে এই পর্যায়ে আসাটা হচ্ছে আসল সার্থক। আপনার যে কষ্টটুকু জীবন বাজি রেখে যে আসছেন, এটি সার্থকতা।
তারপরেও বলবো, যারা শুনছেন আমাদের আজকে প্রবাস গল্প, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, জীবনের মূল্য আসলে টাকা দিয়ে কখনোই মূল্যায়ন করা যায় না। জীবনের মূল্য টাকার থেকে অনেক বেশি। তো জীবনকে প্রাধান্য দেওয়াটাই জরুরি। তারপরেও মানুষ অনেক সময় জীবন বাজি রেখে অনেক কিছু করে, কিন্তু আমরা অনুরোধ করব যেন আপনারা সবাই সঠিক পথে চলার চেষ্টা করেন। যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, সেখানেই চেষ্টা করে টিকে থাকার করা বেটার। আর যদি কেউ আসতেই চান, তাহলে যে পদ্ধতি বা যে মাধ্যমগুলো আছে, সঠিক মাধ্যম, সেগুলোর মাধ্যমে আসা শ্রেয়। তো মান্নান ভাই, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার এই অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য। এবং আমি আশা করব যারা আমাদের আজকে শুনছেন এবং আমাদের এই প্রবাস গল্প থেকে আপনার প্রতি থাকলো শুভকামনা, যাতে সামনে ভবিষ্যৎ আপনার আরো সুন্দর হয় এবং আপনি সাকসেস হন। এবং ধন্যবাদ আবার আপনাকে। ওকে, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, লিসেনার্স এবং যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং যারা আপনারা আমাদের গল্প নিয়মিত শোনেন, তাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এই গল্পগুলোকে পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি, যে ইয়েটি আছে, প্রোগ্রামটি আছে, এটা শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রবাসীরা অনেক কষ্টে থাকে, প্রবাসে অনেক সময় অনুভব করতে পারে না। বাংলাদেশে যারা থাকে তারা অনেক সময় তাদের অনুভবের মধ্যে আসে না যে তারা কতটুকু কষ্ট করে এই প্রবাসে টিকে থাকে, এবং তাদের একটা বিশাল অঙ্ক পরিমাণ অর্থ, যে অর্থটুকু বাংলাদেশে তারা পাঠায়, এবং সেটা দিয়ে বাংলাদেশ কিন্তু অনেকখানি এগিয়ে যায়, যেটা বলে আপনার রেভিনিউ, আপনার হচ্ছে বৈদেশিক মুদ্রার যে রেভিনিউ। সো এই দিক থেকে প্রবাসীরা অবশ্যই সম্মানের যোগ্য, কিন্তু সেই সম্মানটুকু পায় না। এটা আমরা সবসময় দেখি, যারা বিদেশে থাকে তারা বাংলাদেশে গেলে সেই সম্মানটুকু পায় না। সম্মানটুকু পায় না, না পাওয়ার কারণটাও আমরাই দেই, কারণ আমরা আসলে আমাদের নিজেদের গল্পগুলোকে লুকিয়ে রাখি, আমরা আমাদের নিজেদের সংগ্রামের গল্পগুলোকে বলি না, এবং না বলার কারণে মানুষের কাছে পৌঁছায়ও না। তো যাই হোক, এইভাবে আমরা ছোট ছোট ভাবে এগিয়ে যাব, আমাদের গল্পগুলোকে শেয়ার করব। যারা আপনাদের এই প্রবাস গল্পে আপনাদের জীবনের অভিজ্ঞতাটুকু শেয়ার করতে চান, অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আমার যে এই ভিডিও লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের গল্পটিকে প্রবাস গল্পের মাধ্যমে পৃথিবীর সকলের কাছে তুলে ধরবো। সকল বাঙালি যারা বিভিন্ন দেশে রয়েছেন তাদের কাছে তুলে ধরবো, এবং যারা বাংলাদেশেও রয়েছেন। তো আজকের মতো সবার কাছে বিদায় নিতে চাচ্ছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে নেক্সট আরেকটি গল্প শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন প্রবাস গল্প, প্রেজেন্টেড বাই প্রবাস থেকে বলছি, উইথ মি MD রেজওয়ান।